আজ আমার বিয়ে ছিল, তাও সেই মানুষটার সাথে যাকে কিনা আমি কখনো চোখেই দেখিনি। বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, তাই না? হাস্যকর মনে হলেও কথাটা সত্যি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে মিস্টার কাব্য আহমেদ চৌধুরী, বাবা মায়ের ছোট আদরের সন্তান। দীর্ঘ 12 বছর পর বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছেন। দেশে ফেরার সাথে সাথেই যে ওনার জন্য এমন একটা চমক অপেক্ষা করছিল সেটা কে জানতো। উনি জানলে হয়তো দেশে পাই রাখতেন না। কাব্যের বড় ভাই, নাম আদ্র আহমেদ চৌধুরী, আর ভাবি মিষ্টি রহমান। নামের মতোই ভাবি আসলেই একটা মিষ্টি মেয়ে। আমি স্নিগ্ধা জাহান। আসলে আমি একজন এতিম। মামুনি আর বাবাই মানে কাব্যের বাবা মাই আমাকে মানুষ করেছেন। যতদূর জানি ওনারা আমায় রাস্তায় পেয়েছিলেন, তখন আমার বয়স ছিল 7 বছর। যাই হোক, বাকিটা পরে জানতে পারবেন। নিজের ভাবনার মাঝেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো কাব্য। কিছু না বলে আলমারি থেকে নিজের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে আমাকে পাশ কাটিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। এদিকে আমি ভ্যাবলা কান্তের মতো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল কাব্য আমার দিকে। তারপর দিল এক ধমক। কি হলো? এখনো এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে, ইডিয়েট কোথাকার। লাফ মেরে উঠলাম আমি। তারপর চুপচাপ নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে কাব্য ল্যাপটপ নিয়ে বিছানার উপরে বসলো। ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বেরোলাম আমি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর পড়ে গেলাম মহা চিন্তায়। এখন আমি ঘুমাবো কোথায়? আচ্ছা, এখন কি উনি বাংলা বইয়ের মতো ডায়লগ মারবে? এই মেয়ে, আমার বিছানায় তোমার জায়গা নেই, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। তারপর কি মুখের উপরে বালিশ ছুঁড়ে মারবে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম আর নখ কামড়াচ্ছিলাম। হঠাৎই কানে এলো কাব্যের বলা একটা কথা। এই ইডিয়েট, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্বাস্থ্যকর দেখার মতো করে নখ কাটছো কেন, হ্যাঁ? চোখ তুলে তাকালাম কাব্যের দিকে। আমি অস্বাস্থ্যকর? হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল। তাও নিজের রাগটাকে যথাসম্ভব লুকিয়ে রেখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি ঘুমাবো কোথায়? ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল কাব্য, তুমি কি বাংলা বইয়ের সাবানা নাকি, যে স্বামীর বিছানায় জায়গা দেয়নি বলে ফ্লোরে গড়াগড়ি খাবে সারা রাত, তারপর স্বামীর মন জেতার চেষ্টা করবে? শোনো মেয়ে, এসব ধারণা পাল্টাও আর চুপচাপ বিছানায় এসো। চাইলে সোফাতেও ঘুমাতে পারো, এটা তোমার উপরে নির্ভর করছে, কিন্তু ফ্লোরে ঘুমানো যাবে না। গট ইট? তারপর সবাইকে বলে বেড়াবে স্বামী বিছানায় জায়গা দেয়নি বলে ফ্লোরে ঘুমিয়ে অসুস্থ হয়েছি। এসব আমি মানবো না। যতদিন আমার সাথে আছো ততদিন আমার কথা মতোই চলতে হবে, বুঝেছো? আমি শুধু ঘাড় ওপর নিচ করলাম, মানে বুঝেছি। বেটা বজ্জাত, রামছাগল, বুনো হাতি, আমাকে ধমকানো হচ্ছে। একবার খালি সকালটা হোক, তারপর বোঝাবো এই স্নিগ্ধা কি জিনিস। কি হলো, সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি? লাইটটা অফ করো আর নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আমি চুপচাপ একটা বালিশ নিয়ে লাইটটা অফ করে চলে গেলাম সোফায়। আর যাই হোক, ওই বজ্জাত লোকের পাশে ঘুমাবো না আমি। বিশ্বাস নেই ওনার। কিছুক্ষণ ভুরু কুচকে থেকে বলল, স্টুপিড একটা। পাশ ফিরে শুয়ে পড়লো কাব্য। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলাম আমি। চোখ গেল বিছানায় শুয়ে থাকা আমার স্বামী নামক মানুষটার ওপর, যে কিনা অপুর হয়ে শুয়ে আছে। মুখটায় কি সুন্দর মায়া। ঘুমানোর অবস্থায় মনে হয় ইনোসেন্ট একটা বাচ্চা, কিন্তু এই বেটাই আসলেই একটা বজ্জাত। একটু নড়ে চড়ে উঠলো কাব্য। চমকে উঠলাম আমি। এখন যদি দেখে ওনার দিকে এমন ভাবে তাকিয়ে আছি, উঠেই কিছু জ্ঞানের বাণী শুনিয়ে দিবে আমায়। হুম মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেলে নিজের একটা শাড়ি নিয়ে ঢুকে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা 50 বাজে। আয়নায় নিজেকে দেখে নিচে চলে এলাম। রান্নাঘরে দেখলাম মামি আর ভাবি সকালের নাস্তা বানাচ্ছে। আমি পাশে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই ভাবি বলল, কি স্নিগ্ধা, কাল ঘুম ঠিকঠাক হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ ভাবি। মামুনি আমার গালে হাত রেখে বলল, স্নিগ্ধা মা, কাল কাব্য তোর সাথে কি খারাপ ব্যবহার করেছে? আমি মুচকি হেসে উত্তর দিলাম, না মামুনি, কাল উনি আমাকে কিছুই বলেনি। উনি যতটা পেরেছেন চেষ্টা করেছেন সম্পর্কটাকে স্বাভাবিক হওয়ার, কিন্তু হঠাৎ করে এত বড় একটা ঘটনা মেনে নেওয়া ওনার তো একটু সময় চাই, বলো। মামুনি যেন আমার কথায় খুশি হলো, মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, আমার ছেলেটা অনেক ভালো রে মা। বাইরেটা নারকেলের মতো শক্ত,
ভেতরটা সেই রকমই নরম। আমি শুধু মুচকি হাসলাম, বললাম, মামনি, আমি তোমায় আর ভাবিকে সাহায্য করি নাস্তা বানাতে। ভাবি হেসে বলল, থাক, আমাদের সাহায্য করা লাগবে না। তুমি এই কফিটা তোমার পতি মহাশয়কে দিয়ে আসো। সকাল সকাল কফি না খেলে বেচার সারা দিন মাথা ব্যথা করে। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বললাম, তুমি যাও না ভাবি, আমি মামুনিকে সাহায্য করি এখানে। ভাবি একটা চোখ রাঙানি দিয়ে বলো, তুমি যাবে, যাও, দিয়ে এসো। অতঃপর কি আর করা, আমাকেই যেতে হলো সিংহের গুহায়। দরজাটা একটু ফাঁক করে দেখলাম উনি কোথায়। যাক বাবা, ঘরে নেই, মানে গেছে ফ্রেশ হতে। ভেবেই নিলাম টুকুস করে ঘরে ঢুকবো আর কফিটা রেখেই চলে আসবো। যেই ভাবা সেই কাজ। কিন্তু হায় রে, ভাগ্যও আমার সাথে ধোঁকাবাজি করলো। বেরিয়ে আসার আগ মুহূর্তে কানে এলো কাব্যের বলা কথা, তুমি কি চোর নাকি, যে চোরের মতো চুপি চুপি ঘরে ঢুকে চুরি করে আবারও পালিয়ে যাচ্ছ? হাউ স্ট্রেঞ্জ! বাবা শেষমেশ আমাকে একটা চোরের সাথে বিয়ে দিল। সি সি! এমন করেই বলল যেন ওনার জীবনটা ভেসে যাচ্ছে। এবার জাস্ট সহ্য হলো না আমার, তাই তেড়ে গিয়ে ওনার মুখোমুখি দাঁড়ালাম। মুখোমুখি বলা ভুল, আমি ওনার বুক সমান পা দুটো উঁচু করে এক আঙ্গুল তুলে বললাম, কি পেয়েছেনটা কি? হ্যাঁ, কাল থেকে দেখে যাচ্ছি উঠতে বসতে অপমান করে যাচ্ছেন। উনি বেশ মজা পেল আমার কথায়, তাই শয়তানদের মতো করে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মান আছে যে তোমাকে আমি অপমান করব? এটাই এইটুকু আমার মাথায় আগুন ধরানোর জন্যই যথেষ্ট ছিল। তাই রেগে মেগে বললাম, মিস্টার কাব্য আহমেদ, থুকু, বজ্জাত আহমেদ, আপনার মতো গন্ডার মার্কা লোক আমি পুরো বিশ্বে একটাও দেখিনি। উগান্ডা একটা! আমাকে তো নাসায় পাঠিয়ে দেওয়া উচিত। এই বেটা বজ্জাত একেবারে! বলতে বলতে কাব্যের মুখের দিকে তাকিয়ে বুঝলাম কি ভুল করেই না ফেলেছি আমি। এবার পাগল খেপেছে। স্নিগ্ধা, পালা, প্রাণ বাঁচাতে চাইলে পালা। যেই ভাবা সেই কাজ, কিন্তু শেষ রক্ষা হলো না। পালানোর আগে হাতটা টেনে ধরলো কাব্য, হ্যাচকা টানে নিজের বুকের ওপরে ফেললো আমায়। আমি ভয়ে মুখ তুলে তুলে তাকালাম তার দিকে। দেখলাম কাব্য এক ভুরু উঁচিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বলল, কি যেন বলছিলে? আমি ঠিক শুনতে পাইনি, আবার বলো তো দেখো। আমি শুকনো একটা ঢোক গিলে বললাম, কই, কোথায়? কিছু তো বলছিলাম না আমি, কিছু বলিনি তো। কাব্য আমাকে নিজের আরেকটু কাছে নিয়ে এসে বললাম, মিসেস আহমেদ, আমি এটা মোটেও পছন্দ করি না। বলেছ যখন, তাহলে সামনে বলার সৎ সাহস রাখো। কি বলেছিলে জানো, আবার আর একটু বলো। আমি চোখ মুখ খিচে বললাম, সরি, আর বলবো না কখনো। আপনি অনেক ভালো, আপনার মতো ভালো ছেলে এই দুনিয়ায় আর একটাও নেই। কাব্যের কোনো সাড়া শব্দ না পেয়ে এক চোখ খুলে দেখলাম বেটা মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে। বলদ একটা! বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল কাব্য। আর আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। হঠাৎই একটু আগেই উনি আমাকে বলদ বলল। বেডা, তুই বলদ, তোর বউ বলদ, তোর ছেলে মেয়েরাও হবে বলদ! রেগে মেগে বলতে শুরু করলাম আমি। বাইরে থেকে মুখ একটু বাড়িয়ে বলল কাব্য, বলদ কি আর এমনি এমনি বলছি? তুমি নিজেই স্বীকার করলে তুমি বলদ। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম কাব্যের দিকে। আজব, আমি কখন বললাম আমি বলদ? ভাবনার মাঝেই বলে উঠল, কাব্য কি বোঝেনি যে তোকে ও বুঝিয়েছে? এক পা দু পা করে সামনের দিকে এগোতে এগোতে বলল কাব্য, তো মিসেস আহমেদ, আমার একমাত্র বউ কে? তুমি, তাই তো? হ্যাঁ, আর তুমি এক্ষুনি কি বললে? আমার বউ বলদ, মানে দাঁড়ালো কি? সেই ঘুরে ফিরে স্বীকার করলে তুমি একটা বলদ। আর দ্বিতীয় কথা, আমার ছেলে মেয়েরা আর যাই হোক, তাদের মাম্মামের মতো বলদ হবে না, হবে তাদের বাবায়ের মতো ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যান্ডসাম। বুঝেছো? বলেই ভাব নিয়ে নিজের কলারটা একটু টান দিয়ে 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল কাব্য। এদিকে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি খচ্চর বেটাকে উগান্ডায় পাঠিয়ে দেই। রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলাম আমি। নিচে নামার সাথে সাথেই সব রাগ মন খারাপ হাওয়া হয়ে গেল আমার। কারণ বাবাই আর ভাইয়া ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছেন।
ভাইয়ার পাশের চেয়ারে বসে আছেন কাব্য। ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না উনি। মামুনি আর ভাবি হাসি মুখে খাবার পরিবেশন করছেন তাদের তিনজনকে। আরে স্নিগ্ধা মা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, বলল সবাই। তারপরে কাব্যের দিকে চোখ রাঙিয়ে হাসিয়ে মুখে তাকালাম বাবাইয়ের দিকে। দেখলাম বাবাও হাসি মুখে তাকিয়েছেন আমার দিকে। মুচকি হেসে এগিয়ে গেলাম আমি। মামুনির পাশে গিয়ে দাঁড়াতেই মামুনি বলে উঠল, কিরে, দাঁড়িয়ে রইলি কেন? নাস্তা করতে বস। আমি মাথা দুই দিকে নাড়িয়ে, না মামুনি, আমি তোমার আর ভাবির সাথে খাবো, বাবাইরা খেয়ে নিক না। মামুনি আমার গালটা টেনে দিয়ে বললেন, পাগলি একটা। আমাদের কথার মাঝেই বলে উঠল আদ্র ভাইয়া, আমরা আমাদেরটা নিয়ে নিতে পারবো মা, তোমরা বসে পড়ো নাস্তা করতে। ভাইয়ার কথার সাথে তাল মিলিয়ে বলল সবাই, হ্যাঁ হ্যাঁ, আমরাও আমাদেরটা নিয়ে নিতে পারবো, তোমরা বসো। অতঃপর মুচকি হেসে বসে গেলাম আমরাও সকলের সাথে নাস্তা করতে। নাস্তা করে কাব্য, বাবাই আর আদ্র ভাইয়া বেরিয়ে গেছেন অফিসে। যদিও কাব্য আজকে শুধু সাইটটা দেখতে গেছেন, অফিসে জয়েন করবেন হয়তো কালকে থেকে। আমার আর কিছুই করার নেই আপাতত, তাই নিজের প্রাণপ্রিয় গল্পের বইটা নিয়ে বসে পড়লাম গল্প পড়তে। গল্প পড়ার মাঝেই কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে কাব্য, আজকে শুধু দেখতে গেছিল সাইটটা, তাই কোনো কাজ ছিল না বলেই তাড়াতাড়ি ফিরে এসেছে বাড়িতে। বাড়িতে ঢোকার সাথে সাথে ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে খুঁজতে থাকলো স্নিগ্ধাকে। এই মেয়ে আবার গেল কোথায়, দেখছে না কেন, কোথায় গেল? রান্নাঘরের দিকে উকি রল কাব্য, দেখল ভাবি আর মা রান্না করছেন। কোনোরকম বাক্য ব্যয় না করে নিজের রুমের দিকে চলে গেল কাব্য। রুমের সামনে আসতেই দেখল রুমের দরজাটা হালকা করে ভিড়ানো। দরজাটা আলতো হাতে ঠেলে ভিতরে ঢুকল কাব্য। দেখল স্নিগ্ধা বুকের উপর খোলা একটা বই নিয়ে ঘুমিয়ে আছে, মাথার এক অংশের চুল মুখে পড়ে একপাশ ঢেকে গেছে। শাড়িটা হাঁটুর একটু নিচ অবধি আছে। এক হাতে বই ধরা আর এক হাত পেটের উপর রাখা। অজানা এক ঘোরে চলে যাচ্ছে কাব্য। এই অবুঝ মেয়েটা তার বউ ভাবলেই হাসি পায় কাব্যর। যে কিনা নিজের শাড়ি সামলে রাখতে পারে না, সে সামলে রাখবে কাব্যকে। হাস্যকর ব্যাপার, এখন তো মনে হচ্ছে বিষয়টা উল্টো, কাব্যকে সামলে রাখতে হবে তার এই পিচ্ছি বউকে। অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল কাব্যের মুখে। গলার টাইটা একটু ঢিলা করে আলমারি থেকে নিজের ব্লু কালারের একটা টি শার্ট ও ট্রাউজার নিয়ে স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল স্নিগ্ধার, আর মোড়া নিয়ে আস্তে আস্তে উঠে বসল। হঠাৎ করেই চোখে গেল সোফার উপর বসে থাকা কাব্যর দিকে। দুটো চোখই রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল স্নিগ্ধার। কারণ কাব্য একভাবে স্নিগ্ধার দিকে তাকিয়ে বসে আছে। ব্যাপার কি, এই ছেলে আবার এমন করে তাকিয়ে বসে আছে কেন? কোনো উল্টো পাল্টা মতলব আছে নাকি? বলেই নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে গেল স্নিগ্ধা। শাড়ি ঠিক করে কাব্যর দিকে তাকিয়ে দেখল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কাব্য। শেষ। এক ভ্রু নাচিয়ে বলল কাব্য। থতমত খেয়ে গেলাম আমি। মা মানে? ভ্রু জোড়া ঠিক করে বলল কাব্য। এতক্ষণ যে ঢংগুলো করছিলে বলছি সেগুলো করা শেষ। দেখুন, উল্টো পাল্টা দোষ একদম দেবেন না, আমি মোটেই ঢং করছিলাম না। শাড়ি ঠিক করা কি আবার ঢঙের মধ্যে পড়ে নাকি? চোখ মুখ কুঁচকে বললাম আমি। বিনা বাক্যে সোফা ছাড়ল কাব্য। আমার সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে গেল আমার মুখের উপর। আমিও পিছিয়ে গেলাম খানিকটা। বললাম, কি করছেন টা কি? দূরে সরে দাঁড়ান। আমার ভয় পাওয়াটায় যেন মজা পেল কাব্য, তাই আরেকটু এগিয়ে এসে বলল, লিসেন মিসেস আহমেদ, নিজের এই মোটা মাথা থেকে ওসব আজগুবি কথা বাদ দাও, বুঝেছ? এইটুকু মাথায় ওসব বদ বুদ্ধি নিয়ে ঘোরো তুমি? ছিছি। মাথাটা গরম হয়ে গেল আমার। কাব্যর বুকে আলতো করে ধাক্কা দিয়ে বললাম, এই সব সময় ছি ছি করেন কেন? যেন আমি নোংরা আবর্জনা, যেই কারণে কাছে আসলেই সব সময় ছি ছি করেন। তুমি কি চাও আমি তোমার কাছে আসি মিসেস কাব্য?
কথাটা যেন তীরের মতো লাগলো আমার হৃদয়ে। কই এই দুদিন তো উনি আমায় মিসেস আহমেদ বলে ডেকেছেন, তখন তো এমন অনুভূতি হয়নি আমার, তাহলে মিসেস কাব্য বলায় কেন হচ্ছে এমন অনুভূতি? কি হলো বলো, চাও কাছে আসি? লজ্জায় মাথা নিচু করে নিলাম আমি, বুকের মধ্যে মনে হচ্ছে কেউ যেন আস্ত একটা ড্রাম বাজাচ্ছে। লজ্জায় হাঁসফাঁস করছি আমি, আর এই বেডার দেখো লাজ লজ্জার কোনো নামগন্ধ নেই। মুচকি হেসে দূরে সরে গেল কাব্য। এইটুকু কাছে আসাতেই আপনি যদি লাল, নীল, বেগুনি হয়ে যান তাহলে পুরোপুরি কাছে আসলে কি করবেন মিসেস আহমেদ? বাঁকা হেসে বলল কাব্য। এরপর থেকে মাথায় এসব উল্টো পাল্টা চিন্তা নিয়ে বসে থাকলে আরো বেশি করে লজ্জা দিতে বাধ্য হব, কিন্তু মিসেস আহমেদ সো বি কেয়ারফুল বলেই হাসতে হাসতে চলে গেল কাব্য। ছি, নির্লজ্জ বেডা কি সব বলে গেল! এতদিন তো আমি ওনাকে ভালো ভাবতাম, কিন্তু না, উনি তো এক নম্বরের নির্লজ্জ। বিদেশে থেকে থেকে এইসব শিখে এসেছে এই ছেলে, ছি ছি। সন্ধে সকাল 6:50। বসার ঘরে বসে আড্ডা দিচ্ছি আমি, মামনি আর ভাবি। উল্টো দিকের সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন কাব্য। বাবাই আর ভাইয়া এখনো অফিস থেকে ফেরেননি। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। মামনি আর ভাবিকে বসতে বলে আমি নিজেই গেলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই এক চিলতে হাসি ফুটে উঠল আমার মুখে। আরে ভাইয়া, তুমি এসো এসো, ভিতরে এসো। আমার গলার আওয়াজ পেয়ে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো কাব্য, দেখল হাসি মুখে দাঁড়িয়ে আছি আমি। আমার উল্টো দিকেই হাসি মুখে দাঁড়িয়ে আছে একজন অচেনা ছেলে। ভ্রুজোড়া কুঁচকে এলো কাব্যর, এই ছেলে আবার কে? কাব্যর ভাবনার মাঝেই উঠে এলো মামনি সহ ভাবি। আরে পিয়াস, তুমি এসো এসো, ভিতরে এসো। কবে আসলে গ্রাম থেকে? হাসি মুখে ভিতরে ঢুকলো পিয়াস ভাইয়া। হাসি মুখেই জবাব দিল, এই তো আন্টি, আজকে সকালেই ফিরেছি গ্রাম থেকে। স্নিগ্ধার পড়াশোনায় ক্ষতি হচ্ছে দেখে আর গ্যাপ না দিয়ে আজকেই চলে আসলাম। সামনেই তো ওর টেস্ট এক্সাম, আর ও যা ফাঁকিবাজ, আমি না আসলে তো বইয়ের ধারে কাছেও যাবে না এই মেয়ে, সেটা আমার ভালো করেই জানা বলেই মিটিমিটি হাসতে শুরু করলো পিয়াস ভাইয়া। আসলে পিয়াস ভাইয়া হচ্ছে আমার প্রাইভেট টিউটর। পিয়াস ভাইয়ার মা অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়ি গেছিল কিছুদিনের জন্য। স্যার বাদেও পিয়াস ভাইয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম ভাই বোনের মতোই, তাই তো ভাইয়া বলেই ডাকি। আমি একটু নাক মুখ ফুলিয়ে বললাম, মোটেই না ভাইয়া, আমি মোটেই ফাঁকিবাজি করিনি। তুমি ছিলে না, কিন্তু আমি আমার পড়াগুলো ঠিক সময়ে কমপ্লিট করেছি, সাক্ষী মামনি আর ভাবি আছে। ভ্রুকুচকে মামনির আর ভাবির দিকে তাকিয়ে বললাম, কি হলো, তোমরা কিছু বলো না কেন? আমি কি ফাঁকিবাজি করেছি মামনি? হাসি মুখেই জবাব দিল মামনি, একদমই না। পিয়াস, তোমার অবর্তমানে আমার মেয়ে কিন্তু নিজের পড়াশোনা ঠিকঠাক করেছে, একটুও ফাঁকিবাজি করেনি। আমাদের কথার মাঝেই উঠে এলো কাব্য, মুখের ভাবখানা এমন যেন ওনাকে কেউ জোর করে করলা আর নিমপাতার জুস একসাথে খাইয়ে দিয়েছে। কাব্য এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওনাকে পাত্তা না দিয়ে ভাইয়ার সাথে কথা বলতে উদ্যত হলাম। মামনি কাব্যর দিকে তাকিয়ে বলল, কাব্য, এটা হলো স্নিগ্ধার স্যার পিয়াস খান। আর পিয়াস, ও হলো আমার ছোট ছেলে কাব্য। কাব্যর দিকে তাকিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে দিল পিয়াস ভাইয়া, নাইস টু মিট ইউ। অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করল কাব্য, নাইস টু মিট ইউ টু। পিয়াস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম আমি, ভাইয়া তাহলে চলো আমার ঘরে। এবার যেন বিরক্ত হলো কাব্য, তাই দাঁতে দাঁত পিষে বলল, তোমার ঘর আবার কি? ওই ঘরে কি একা থাকো তুমি? হতবাক হয়ে গেলাম আমি, এই বেডা আবার হঠাৎ করে রাগ দেখাচ্ছে কেন? এর আবার কি হলো? পিয়াসকে সাথে নিয়ে স্টাডি রুমে চলে গেল স্নিগ্ধা। মূলত কাব্যর বলা কথাটা গায়ে লাগাতেই পিয়াসকে স্টাডি রুমে নিয়ে এসেছে স্নিগ্ধা। ভাইয়া, তুমি এখানে বসো, আমি আমার রুম থেকে বইগুলো নিয়ে আসি। আলতো হেসে মাথা নাড়ল পিয়াস। মুচকি হেসে বেরিয়ে গেল স্নিগ্ধা।
স্নিগ্ধার চলে যাওয়ার দিকে তাকিয়েই একটা বই হাতে তুলে নিল ছেলেটি। যতক্ষণ না স্নিগ্ধা আসছে ততক্ষণ এই বইটাই তার সঙ্গী। নিজের মতো করেই রুমে ঢুকল স্নিগ্ধা। পরপর চোখ গেল বেডে বসে থাকা গুরু গম্ভীর কাব্যর দিকে, যার দৃষ্টি নিবন্ধ মার্বেল বসানো ফ্লোরে। সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো বই নিতে উদ্যত হল স্নিগ্ধা। কারোর পায়ের আওয়াজ পেয়ে ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকল কাব্য। চোখ আটকে গেল সামনে থাকা তার স্ত্রী নামক রমণীর দিকে। কিন্তু এখন মোটেই প্রেম প্রেম পাচ্ছে না কাব্যর। মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে রাগে। তার বউ তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে কেন হেসে হেসে কথা বলবে? তার বউ শুধু তার সাথে হেসে হেসে কথা বলবে, আর কারোর সাথে নয়। ভাবনার মাঝেই বেড ছেড়ে উঠে সোজা স্নিগ্ধার পিছনে গিয়ে দাঁড়ালো কাব্য। আরেকটু হলেই কাব্যর বলিষ্ঠ বুকটা স্নিগ্ধার পিঠ ছুঁই ছুঁই। সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার, সে তো নিজের কাজে ব্যস্ত। বড্ড বিরক্ত বোধ করল কাব্য। ঠাই দাঁড়িয়ে রইল স্নিগ্ধার পিছনে। হুট করেই পিছন ঘুরতেই কোনো এক শক্ত কিছুর সাথে দুম করে বাড়ি খেল স্নিগ্ধা। বাপরে, এত জোরেই লেগেছে মনে হচ্ছে যেন মাথাটা ফেটেই গেল। কিন্তু ধাক্কাটা খেল কিসের সাথে সেটাই তো বুঝল না। তার পিছনে পিলার আসলো কই থেকে আজব? তৎপর চোখ তুলে তাকালো মেয়েটা। তাকানোর সাথে সাথেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। এই ছেলে তার পিছনে কি করছিল? মতলব কি? এই ছেলের এসব ভাবতে ভাবতেই কাব্যর থেকে চোখ সরিয়ে নিজের কাজে আবারও ব্যস্ত হল স্নিগ্ধা। এবার যেন কাব্যর রাগটা পৌঁছিয়ে গেল চরম সীমায়। কাব্যকে পাশ কাটিয়ে নিজের বইগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হল স্নিগ্ধা। হেঁচকা টানে স্নিগ্ধাকে নিজের বাহুতে এনে ফেলল কাব্য। সব বইগুলো ধপধপ করে পড়ে গেল নিচে। ধপ করেই মাথায় আগুন জ্বলে উঠল মেয়েটার। পেয়েছে কি এই ছেলে? সব সময় হাত পা ধরে টানাটানি করে দড়ি, নাকি সে যে সব সময় টানাটানি করে লম্বা করবে তাকে? সমস্যা কি? হাত ধরে টানলেন কেন? কি পেয়েছেনটা কি? যখন তখন অপমান করেন, এখন আবার টানাটানি শুরু করেছেন। প্রবলেম কি আপনার? ভ্রুকুচকে কথাগুলো বলল স্নিগ্ধা। দাঁতে দাঁত পিষে হিসহিস করে বলে উঠল কাব্য। ওই ছেলের সাথে অত হেসে হেসে কথা বলছিলে কেন? কারণটা কি? কুচকানো ভ্রু সোজা হয়ে গেল স্নিগ্ধার। পাল্টা প্রশ্ন করল, কোন ছেলে? আহারে বাচ্চা, তুমি কোন ছেলের কথা বলছি বুঝতে পারছো না? যেই ছেলেকে নিয়ে স্টাডি রুমে চলে গেলে ওই ছেলে। হাসছিলে কেন? ওর সাথে এত তুমি? পিয়াস ভাইয়ার সাথে আমি হাসাহাসি করি বা গড়াগড়ি খাই, তাতে আপনার কি? হ্যাঁ কই, আমার সাথে তো এত হেসে কথা বলো না। আমার সাথে যখন কথা বলো তখন তো মনে হয় বিশ্বের সব তেতো কথা তোমার মুখেই আছে। আর ওই ছেলের সাথে যখন কথা বলো মনে হয় মুখ থেকে মধু ঝরছে। স্নিগ্ধা বুঝল মানুষটা জেলাস, তাই আরেকটু জেলাসি বাড়িয়ে দিতে বলল। কারণ আপনি একটা নিমপাতা, যাকে দেখলে মুখ থেকে অটোমেটিক তেতো কথা বেরোয়। আর পিয়াস ভাইয়া হলো মধুর ডিব্বা, যার সাথে কথা বললে মুখ থেকে অটোমেটিক মধু ঝরে ঝরে পড়ে। বুঝেছেন মিস্টার করলা? রাগ যেন তরতর করে বাড়ল কাব্যর। স্নিগ্ধার কোমর চেপে ধরে আরেকটু নিজের কাছে টেনে বলল, তুমি শুধু আর শুধু মাত্র এই কাব্য আহমেদ চৌধুরীর, বুঝেছ? তোমার জীবনটা আমার নামে লেখা হয়ে গেছে, আর আমার জীবনটা তোমার নামে। স্নিগ্ধা চমকালো, থমকালো। এত জেলাসি মানুষটার ভিতর? আচ্ছা, এটা কি শুধুই জেলাসি থেকে বলছে নাকি ভালোবেসে বলছে কথাগুলো? ফের নিজের ভান্নাতেই হাসি পেল স্নিগ্ধার। যেই মানুষটা তাকে মাত্র কয়েকদিন ধরে চেনে, যাকে জোর করে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটা বাসবে ভালো। হয়তো জেলাসি থেকেই বলছে কথাগুলো। হঠাৎ করেই অন্য একটা ছেলেকে মেনে নিতে পারছে না মানুষটা, তাই এত হিংসা। ওর ভাবনার মাঝেই বলে উঠল কাব্য, ওই ছেলের আশেপাশেও যেন না দেখি। তোমাকে পড়াতে এসেছে, পড়াবে, চলে যাবে। এত হাসাহাসি করার কি আছে এখানে? তাকালো স্নিগ্ধা কাব্যর পানে। ফের নিজের কণ্ঠে তেজ মিশিয়ে বলল, ইহো আপনি বললেই শুনতে হবে নাকি আমায়?
দরকারে আমি সুপারগ্লু দিয়ে পিয়াস ভাইয়ার পিঠের সাথে নিজের লাগিয়ে রাখবো, কি করবেন আপনি? বাঁকা হাসল কাব্য, ফের বলল, তুমি ভাবতেও পারছো না কি করব স্নিগ্ধা রানী। আর একবার যদি দেখি ওই ছেলের ধারে কাছেও তোমায়, তাহলে বিষয়টা খুবই খারাপ আর দুঃখজনক হবে তোমার জন্য। সরি টু সে, বাট আমি এমন কিছু করতে বাধ্য হব যেটায় করে তুমি নিজেই আমায় নিয়ে ভাবতে বাধ্য হও। বলেই এক চোখ টিপ দিল কাব্য। ভয় পেল স্নিগ্ধা, তবুও সেটা কাব্যর সামনে প্রকাশ না করে মুখে সেই আগের মতোই রাগ আনার চেষ্টা করে হালকা ধাক্কা দিল কাব্যর বুকে। এহহ আসছে আমার বীর পুরুষ বললেই যেন আমি ভয় পেয়ে যাব, যা করার করে নিন আপনি যান। আবারও ধাক্কা মারল স্নিগ্ধা কাব্যর বুকে, কিন্তু এক চুলও নড়াতে পারল না কাব্যকে। সরুন তো, বাইরে যাব আমি বলেই নিচ থেকে নিজের বইগুলো তুলে বেরিয়ে গেল স্নিগ্ধা। সেদিকে তাকিয়েই বাঁকা হাসল কাব্য। চ্যালেঞ্জ করলে তো স্নিগ্ধা রানী, ওকে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চোখ মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। এক দৌড়ে স্টাডি রুমের সামনে এসে থামল স্নিগ্ধা, বুকে হাত দিয়ে হাঁফাতে লাগল সমানে। বাবারে কি ভয়ঙ্কর কথাবার্তা! এই ছেলের প্রথম দিন তো বেডাকে ভালো ভেবেছিলাম, কিন্তু না, এই বেডা তো দেখি আস্ত একটা খবিশ বজ্জাত। কি সব কথা! রাগে গজগজ করতে করতে স্টাডি রুমের ভিতরে ঢুকল স্নিগ্ধা। স্নিগ্ধাকে গজগজ করতে দেখে চিন্তিত হল পিয়াস, তাই কৌতূহল দমাতে না পেরেই জিজ্ঞেস করে বসল, কি হয়েছে স্নিগ্ধা, এমন রেগে আছিস কেন? আর বলো না ওই বজ্জ, এইটুকু বলেই থেমে গেল মেয়েটা। না কিছু না, আসলে একটা বই খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া, তাই বিরক্ত লাগছিল। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্যে নাস্তা নিয়ে আসি। আমি তোকে এখানে পড়াতে এসেছি, নাস্তা করতে আসিনি। স্নিগ্ধা দিন দিন বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস তুই। এবারে A+ না পেলে মাইর একটাও মাটিতে পড়বে না কিন্তু। সরি ভাইয়া, আর এমন হবে না। স্নিগ্ধার বাচ্চাদের মতো বলা কথাটায় হেসে ফেলল পিয়াস। হাসি একটু জোরেই ছিল, যা ড্রয়িং রুমে বসে থাকা ব্যক্তিটার কান পর্যন্ত পৌঁছতে বেশি সময় লাগল না। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে রইল। আচ্ছা, আর সরি বলতে হবে না, আয় বস। পড়ানো শেষ করে স্টাডি রুম থেকে বেরিয়ে আসলো স্নিগ্ধা ও পিয়াস। ড্রয়িং রুমেই বসা ছিল কাব্য সহ পরিবারের সবাই। কাব্য তাকালো এক পলক স্নিগ্ধার দিকে, একই সময়ই তাকালো স্নিগ্ধা নিজেও। অতঃপর চোখাচোখি হয়ে গেল দুজনের। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল স্নিগ্ধা। মনে মনে ভাবল, কি ভয়ঙ্কর চাহনি রে বাবা। আরে পিয়াস যে, অনেক দিন পর দেখা, কেমন আছো বাবা? হাসি মুখে বললেন অমর চৌধুরী। এই তো ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। আসো আসো বসো, একসাথে সবাই চা খাই। হাসি মুখে কাব্যর বাবার পাশে বসল পিয়াস। স্নিগ্ধামা পিয়াসকে চা দে। হ্যাঁ দিচ্ছি বাবাই। আর চোখে কাব্যর দিকে তাকিয়ে কথাটা বলল স্নিগ্ধা। এদিকে কাব্য বেচারা রাগে ফুঁসছে পারছে না শুধু এই পিয়াস নামক হতচ্ছাড়ার নাক ফাটাতে। তুই স্যারের মথা কবি পড়াবি, চলে যাবি তুই, এত পীড়িত করবি কেন আজব? আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি রুম থেকে আসছি বলেই নিজের রুমের দিকে চলে গেল স্নিগ্ধা। কিছুক্ষণ পর কাব্য নিজেও উঠে চলে গেল রুমে। রুমে ঢোকার সাথে সাথে দরজা লক করার আওয়াজ পেল স্নিগ্ধা। পিছন ঘুরে তাকালো তৎক্ষণাৎ। দেখল কাব্য দরজা লক করে দিয়ে ঠোঁটে শয়তানি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গেল মেয়েটা। ঘাবড়ানোর কণ্ঠেই বলল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? বউয়ের সাথে রোমাঞ্চ করব তাই। সোজা উত্তর কাব্যর। ভরকে গেল স্নিগ্ধা। মানে 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 হলো বলতে বলতে এগিয়ে আসতে শুরু করল কাব্য। তৎক্ষণাৎ পিছাতে থাকল স্নিগ্ধা। একটা সময়ের পর পিঠ থেকে গেল দেওয়ালে। সরতে চাইল স্নিগ্ধা, কাব্য দিল না তাকে সরতে, উল্টো নিজের বলিষ্ঠ দুটো হাত রাখল স্নিগ্ধার দুই পাশে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল মেয়েটা। তোমাকে না বলেছিলাম ওই ছেলের আশেপাশে না যেতে? কথা কানে যায় না তোমার, তাই না? উত্তর দাও না কেন, কথা বলো। এই মেয়ে, তাকাও আমার দিকে তাকাও।
দুদিকে মাথা নাড়ল স্নিগ্ধা, যার অর্থ সে তাকাবে না। তাকাতে বলছি না আমি, তাকাও জলদি, রাগী কণ্ঠে। ভয়ে ভয়ে তাকালো স্নিগ্ধা, দেখল কাব্য নিষ্পলক চেয়ে আছে তার দিকে। কি দেখছেন এমন করে? চমকালো ছেলেটা। কই কিছু না। তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে বেশি মিশতে না? তাহলে স্টাডি রুম থেকে এত হাসাহাসির সাউন্ড আসছিল কেন? ওইয়া আসলে কি? আসলে নকলে করছো? সোজাসুজি বলো। আসলে তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে আবার মিশলে খুবই খারাপ হবে তোমার সাথে? শুনলে না তো? শোনাও রেডি মিসেস কাব্য পানিশমেন্ট পাওয়ার জন্য। পানিশমেন্ট? অবাক করা চাহনিতে। পানিশমেন্ট? আর পানিশমেন্টটা হলো এই যে, বলেই ঠোঁট কামড়ে হাসল কাব্য। কি? তোমাকে এই মুহূর্তে আমায় লিপ কিস করতে হবে? হোয়াট? ইয়েস মিসেস কাব্য, রেডি তুমি? দেখুন। হ্যাঁ দেখাও না, কি দেখাতে চাও? ছি, অসভ্য। তোমার মাইন্ড এত খারাপ কেন মিসেস কাব্য? মানে? মানে তুমি দেখার কথা বললে তাই আমি বললাম। কি দেখাতে চাও বলো। সে যাই হোক, শুনুন। শোনা শুনি পরে হবে, আগে কিসটা দাও মিসেস কাব্য, কাম ফার্স্ট বলেই নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেল স্নিগ্ধার দিকে। চোখ মুখ খিচে বলে উঠল স্নিগ্ধা, দেখুন আপনি যা ভাবছেন সেরকম কিছুই নয়। আসলে পিয়াস ভাইয়া আমাকে বোনের চোখে দেখে আর আমিও তাকে ভাইয়ের চোখে দেখি। আপনি যা ভাবছেন ওইগুলো সব ভুল একদমে। কথাগুলো বললে থামল স্নিগ্ধা। কাব্যর কোনো সাড়াশব্দ না পেয়ে চোখ খুলে তাকালো সে, দেখল কাব্য তার দিকে তাকিয়েই বাঁকা হাসছে। আসছিল আমাকে জেলাস করাতে, বলদ একটা। একটু কাছে না আসতেই সব গড়গড় করে বলে দিল ভিতুর ডিম। স্নিগ্ধার মাথায় গা টামে রে চলে গেল কাব্য। এদিকে স্নিগ্ধা কাব্যর গাঁটটা মারা জায়গায় হাত বুলাতে বুলাতে হতভম্ব হয়ে তাকিয়ে থাকল কাব্যর যাওয়ার পানে। আনমনেই আওয়ারালো ফের বলদ। আমার পতিদেব, দেখি সেই চালাক মুচকি হাসি স্নিগ্ধার মুখে। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে কাব্য যত রকম ভাবে পেরেছে স্নিগ্ধাকে জ্বালিয়ে গেছে। স্নিগ্ধাও থেমে থাকেনি, সেও প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। আজকে চৌধুরী বাড়িতে খুশির আমেজ। মিসেস চৌধুরী রান্নাঘরে ব্যস্ত, নানারকম পদ বানাতে তাকে টুকটাক সাহায্য করছে মিষ্টি। এদিকে স্নিগ্ধা ব্যস্ত পুরো বাড়ি পরিপাটি করে সাজাতে। এত আয়োজনের একটাই কারণ, আজকে কাব্যর ছেলেবেলার বন্ধুরা আসছে কাব্যর সাথে দেখা করতে। কাব্য বিদেশ থেকে ফিরেছে জানতে পেরেই তারা মরিয়া হয়ে উঠেছে প্রিয় বন্ধুর সাথে দেখা করতে। কাব্যর বন্ধুদের বন্ধু বলা ভুল, পরিবারের সদস্য বলা বেশি চলে, কারণ ওরা চৌধুরী বাড়িতে আসলে এমন করেই থাকে যেন ওরা এই বাড়িরই ছেলে মেয়ে, কাব্যর ভাই বোন। কাব্যর বাবা মা ও ওদের সেরকম করেই ট্রিট করেন যেন ওরা সবাই এই বাড়ির ছেলে মেয়ে। ফোনে কথা বলতে বলতেই ঘর থেকে বেরালো কাব্য। ওর বন্ধুরা সব কতদূর পৌঁছিয়েছে সেটা জানতেই কল করা। সেই মুহূর্তে স্নিগ্ধাও বাইরে থেকে কয়েক থোকা বকুল ফুল নিয়ে দরজা থেকে ঢুকল, ফল স্বরূপ দুজনেই খেলো এক ধা অক্কা। উফফ মা গো, দিল রে দিল, আমার টাকটাই ফাটিয়ে দিল। এই কোন অন্ধর ঘরের অন্ধরে বলেই সামনের দিকে তাকালো স্নিগ্ধা। দেখল কাব্য ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, বিশ্ব অন্ধ, আপনি ছাড়া কেউ হতেই পারে না। এই মিয়া দেখে চলতে পারেন না? খাম্বা একটা। ওয়েট ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই খাম্বা? খাম্বা কাকে বললে তুমি? লে এতক্ষণ তো জানতাম আপনি শুধু চোখেই অন্ধ, কিন্তু না, এখন তো দেখছি আপনি কানেও কালা। আপনি খাম্বা বুঝেছেন? এই 4 ফুটিয়া ডোরেমন, মুখ সামলে কথা বলো। কি আমি 4 ফুটিয়া ডোরেমন? অবশ্যই আমি খাম্বা হলে তুমিও ডোরেমন। হেলতে দুলতে ধপাস ধপাস করে পড়ে যাও আর এর ওর সাথে ধাক্কা খেতে থাকো শুধু। আমি ডোরেমন হলে আপনিও উগান্ডার শিম্পাঞ্জি। তাহলে তুমিও শিম্পাঞ্জিনি। 1 মিনিট, শিম্পাঞ্জিনি আবার কি?
শিম্পাঞ্জির ফিমেল ভার্সন শিম্পাঞ্জিনি যেটা তুমি। কাব্যর বাচ্চা, চেঁচিয়ে বলে উঠল স্নিগ্ধা। আমার এখনো বাচ্চা হয়নি, তবে তুমি চাইলে হতেই পারে। ভরকে গেল স্নিগ্ধা, বেডাকি লেভেলের অজ্জাত। ওদের ঝগড়ার মাঝেই রীতিমতো ছুটে এলো কাব্যর বাবা মা সহ মিষ্টি ও আদ্র। ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সবাই। হুঁশ আসতেই বলে উঠল কাব্যর মা, কি হচ্ছে এখানে? থামবি তোরা। দেখো না মামুনি, আমি বকুল ফুল নিয়ে আসছিলাম আর এই অন্ধ বেডা কি জোরে একটা ধাক্কা দিয়েছে, আমার মাথাটা মনে হয় ফেটেই গেছে। এই ডোরেমন একদম মিথ্যে বলবে না। আমি মা রিনি, তুমি মেরেছো ধাক্কা? মোটেই না, আপনি মেরেছেন। না তুমি। আপনি। তুমি। আপ। থামবি তোরা, আর একবার ঝগড়া করলে এই খুন্তি দুজনের পিঠেই ভাঙবো আমি বলে দিলাম। রেগে বলে উঠলেন মিসেস চৌধুরী। দুজনেই চুপ হয়ে গেল, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে ফুঁসছে দুজনই। এতক্ষণে মুখ খুললেন কাব্যর বাবা। আসলে সমস্যাটা হয়েছে কি, তোরা দুজন এভাবে ঝগড়া করছিলি কেন? আমি কিছুই বলবো না, যাই বলি দোষ তো আমারই হবে। তোমাদের এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো কি হয়েছে। ভেঙচি কাটল স্নিগ্ধা। ইহো হিংসা হয় নাকি আপনার? দেখো না বাবাই, আমি আসছিলাম আর তোমার এই গুণধর ছেলে এত জোরে একটা ধাক্কা মেরেছে। মোটেই আমি না, তুমি মেরেছ। থামো কাব্য, চোখ রাঙিয়ে বলল মিসেস চৌধুরী। স্নিগ্ধা, না হয় ছোট মানুষ, তুই তো ছোট নোস, ওর সাথে এমন ভাবে ঝগড়া করছিস কেন তুই? কিন্তু মা আমি চুপ, আর একটাও কথা শুনতে চাইছি না এই বিষয়ে আমি। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমি কি আসলেই তোমাদের ছেলে নাকি আমায় ছোটবেলায় হসপিটাল থেকে নিয়ে এসেছিলে? আরে আমি তো এটা তোকে সেই ছোটবেলা থেকেই বলে আসছি বাবা, মা তোকে ছোটবেলায় দমার ধারে কুড়িয়ে পেয়েছিল, তুই তো বিশ্বাস করিস না। দাঁত বের করে বলল আদ্র। আদ্রর কথায় ফিক করে হেসে উঠল স্নিগ্ধা আর মিষ্টি। ভাইয়া চুপ থাক, ভাবির সামনে সব স করে দিতে বাধ্য করিস না। কি স করবে দেবরজি? ভ্রুকুচকে বলল মিষ্টি। জানো ভাবি। তৎক্ষণাৎ কাব্যর মুখ চেপে ধরল আদ্র। চুপ থাক ভাই, আমার সুখের সংসারে গুণ লাগাস না ভুলভাল কিছু বলে। শয়তানদের মতো হাসল কাব্য। তৎক্ষণাৎ কাব্যর ফোন বেজে উঠল। এসে গেছে ওরা সবাই। কাব্য সহ আদ্র চলে গেল ওদের এগিয়ে আনতে। কাব্যর বন্ধুরা চৌধুরী বাড়িতে আসার সাথে সাথেই পুরো বাড়ি মুহূর্তেই জমজমাট হয়ে উঠল। মোট ওরা এসেছে 6 জন, 3 জন মেয়ে আর 3 জন ছেলে। রিমা, প্রীতি, তিয়াশা, দিদার, অয়ন, রাতুল। এদের মধ্যে অয়ন ও প্রীতি হাজব্যান্ড ওয়াইফ। রাতুল আর রিমারও প্রণয় চলছে স্কুল লাইফ থেকে, সামনেই তাদের বিয়ে। তিয়াশা এখনো সিঙ্গেল, আর দিদার, তার কথা বাদই দিলাম, সে এসব প্রেম প্রীতির বিষয়ে নেই, সে একটু খাদ্য রসিক মানুষ। আসার সাথে সাথেই ডাইনিং টেবিলে বসে গেছে খেতে। খাচ্ছে আর সমানে কাব্যর মা এর প্রশংসা করে যাচ্ছে। উফ আন্টি, তোমার হাতের রান্না জাস্ট অসাম, জোস, মনে হচ্ছে এখানেই থেকে যাই সারা জীবন। উফ পেটুক, আর খাস না? সেই কখন থেকে খেয়েই যাচ্ছিস, আমাদের জন্যও একটু বাঁচিয়ে রাখিস। মজা করে বলল প্রীতি। তুই চুপ থাক, চুপ। ননি, আমার খাওয়ার দিকে তোর এত নজর কেন? তোর ইচ্ছা হলে তুইও বসে পর খেতে। মুখেরটা চিবোতে চিবোতেই বলল দিদার। বিড়বিড় করে বলল অয়ন, এসব কি আর তার পছন্দ হবে? তার তো আমার মতো শান্তশিষ্ট ছেলেটার মাথায় পছন্দ খাওয়ার জন্য। প্রীতি না শুনলেও বাকি সবাই শুনেছে। জোরে জোরে হেসে উঠল সবাই। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন হাসছিস কেন তোরা? ফের অয়নের দিকে তাকিয়ে বলল, এই ওরা এরকম ভাবে হাসছে কেন? ভরকে গেল অয়ন। এই মেয়ে যদি শোনে তাকে নিয়ে ও ওদের বন্ধুদের সামনে মজা করেছে, তাহলে মাথার চুল আর অবশিষ্ট থাকবে না একটাও। ভেবেই নিজের চুলে হাত বুলালো অয়ন। ফের দাঁতকে লিয়ে বলল, ওই দিদারের খাওয়া দেখে হাসছে সবাই, হেহে। অয়নের কথা বলার ধরন দেখে ফিক করে হেসে দিল সবাই।
পাশেই কাব্য নিজের ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হাসতে হাসতে কথা বলছে। ওদের হাসাহাসি করার মাঝেই কোথা থেকে একটা মেয়ে দৌড়িয়ে এসে হাসি মুখে জড়িয়ে ধরল কাব্যকে। মুহূর্তেই পরিবেশ হয়ে গেল ঠান্ডা। ঠান্ডা পরিবেশের মধ্যেই ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ। সারপ্রাইজ। হেই কাব্য বেবি, কেমন আছো তুমি? মেয়েটাকে নিজের থেকে সরিয়ে বলল কাব্য, লিজা তুমি এখানে? তুমি বাংলাদেশ আসবে জানাওনি তো আমাকে? হ্যাঁ জানাইনি, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ বলে আবারও জড়িয়ে ধরতে নিল কাব্যকে। দুকদম পিছিয়ে গেল কাব্য, ফের বলল বিহেভ ইউর সেলফ লিজা, এটা লন্ডন নয়, এটা বাংলাদেশ, তাই লিমিটে থাকো প্লিজ। ওহ কাম অন কাব্য, আমিও জানি এটা বাংলাদেশ, তাতে কি হয়েছে? আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারি না? না পারো না, পারো না, কারণ এখানে আমার মা, বাবা, ভাই, ভাবি, আমার বন্ধুরা সবাই আছে, আর এটা লন্ডন না যে সবাই বিষয়টাকে নরমালি নেবে, এটা বাংলাদেশ, এখানে ছেলে মেয়েরা চাইলেই একে অন্যকে জড়িয়ে ধরতে পারে, না বুঝেছো তুমি? আর তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে দেখলেই আমাকে জড়িয়ে ধরতে হবে তোমার। কাব্য এমন করে বলছো কেন তুমি? আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না? সেই সুবাদে একটু তো জড়িয়ে ধরতেই পারি। এত কিছুর মধ্যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্নিগ্ধা, যদিও তার চোখে দোষটা কাব্যরই। নিশ্চয়ই মেয়েটার সাথে এই ছেলের কিছু ইটিস পিটিস আছে, তাই তো এই সাদা বান্দরী আসার সাথে সাথেই একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে এই বেডার কোলে উঠে বসেছে। যত সব ঢং, আমার আগেই বোঝা উচিত ছিল এই বেডার চরিত্রে সমস্যা আছে, হচ্ছে একটা। নিজের ভাবনায় নিজেই মত্ত স্নিগ্ধা। স্নিগ্ধার মতোই বাড়ির আর সকল সদস্য স্তব্ধ হয়ে গেছিল। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে আদরের ঘরের দুলালি সে, গায়ে জামা অর্ধেক নেই বললেই চলে, হাঁটুর উপরে একটা শর্ট স্কার্ট আর ট্রুপ টপ পরে কি সুন্দর নাচতে নাচতে দাঁড়িয়ে আছে সবার সামনে, লজ্জাও করে না। ফিসফিস করে বকবক করছে মিষ্টি পাশ থেকে। আদ্র ফিসফিস করে বলল, কি ফিসফিস করছো বউ? জোরে বলো, আমিও একটু শুনি। হুট করেই তেতে উঠল মিষ্টি, গরম চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, তোমারও কি এমন কোনো স্পেশাল বান্ধবী আছে? ভরকে গেল আদ্র, ছি ছি, এসব কি বলছো বউ? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ স্পেশাল নেই সত্যি। ঢং বাদ দাও। এই শোনো, যদি তোমারও এমন কোনো স্পেশাল বান্ধবী থাকে না, তাহলে আগে তোমার ওই বান্ধবীর চুল ছিঁড়ব, তারপর তোমায় টাকলা বানাবো, মনে রেখো কথাটা। গজগজ করতে করতেই স্নিগ্ধার পাশে চলে গেল মিষ্টি। বেচারা আদ্র বিড়বিড় করছে আর বলছে, ভাটের ভাই আমার দোষ করলো কে? আর বউয়ের কাছে লাইক খেলো কে? গাধা একটা, তোকে কে বলেছে বিদেশে গিয়ে এই সাদা কাককে বান্ধবী বানাতে দিল তো বাস। তারপরই আবার কাদো কাদো মুখে বলে উঠল, এবার আমার ভাইটার জন্য কষ্ট লাগছে বেচারা। স্নিগ্ধা না জানি ওর কি করে, স্নিগ্ধা তো মিষ্টির থেকেও ডেঞ্জারাস। এসবের মাঝেই ভেসে আসলো কাব্যর মায়ের কণ্ঠ, মেয়েটাকে রে কাব্য? ভাবনায় ছেদ পড়ল স্নিগ্ধারও, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কাব্যর দিকে উত্তরের আশায়। লন্ডনে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম মা, ক্লাসমেট ছিলাম। শুধু ক্লাসমেট ছিলাম কাব্য বেবি। ভ্রু কুঁচকে তাকালো কাব্য সহ স্নিগ্ধা। এবার যেন স্নিগ্ধার সহ্য হচ্ছে না এই মেয়েকে সাথে কাব্যকেও, বেডা কত বড় বজ্জাত। ভ্রু কুঁচকেই জিজ্ঞেস করল কাব্য, মানে কি বলতে চাইছো তুমি? মানে আমরা কি শুধু ক্লাসমেট ছিলাম নাকি আমরা তো সব থেকে ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড? তোমার মনে নেই ইউনিভার্সিটিতে সবাই ভাবতো তুমি আর আমি রিলেশন করি, আমরা কাপল, সবার মুখে মুখে আমাদেরই নাম ছিল, সবাই আমাদের জুটিটাকে কত পছন্দ করত। এটা ভুল ধারণা তোমার সাথে ইউনিভার্সিটির সকলেরও, তুমিও বোধহয় ভুলে গেছো। আমি সবার সামনে ক্লিয়ার করে দিয়েছিলাম আমরা শুধু ক্লাসমেট, এর বাইরে কিছুই না। আর বেস্ট ফ্রেন্ডের কথা বলছো, তাদেরকে তো আমি এখানে রেখে গেছিলাম, ওদের জায়গাটা কেউ নিতে পারবে না বুঝেছো? তারা আজকে আমাদের বাড়িতেও উপস্থিত আছে। বলেই রিমা, প্রীতি, তিয়াশা, অয়ন, দিদার, রাতুলের দিকে আঙুল তাক করল কাব্য, ওইয়ে দেখছো ওখানে ওই 6 জন, ওরাই হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার আরেক অংশ, ওদের জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না।
লিজা ওদের 6 জনের দিকে তাকিয়ে দেখল ওরা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে কাব্যর দিকে, চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। রাগে অপমানে শরীর জ্বলে উঠল লিজার। ফের বলল, কাব্য আরেকটা কথা, আমাকে ইনফর্ম না করে আমার বাড়িতে এসো না লিজা, এটা ভালো দেখায় না, আর আমরা নিজেরাও প্রস্তুত না থাকতে পারি আসার আগে আমায় ইনফর্ম করে দেবে, ঠিক আছে? কাব্যর দিকে তাকিয়ে বলল, সরি কাব্য, আমি বুঝতে পারিনি তুমি এমন ভাবে রিয়েক্ট করবে, জানলে আমি কখনোই আসতাম না। ইটস ওকে, এসেছো যখন খাওয়া দাওয়া করে যেও। কেমন ভাবি, খেতে দাও, খিদে পেয়েছে। কিরে তোরা এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। দিদার কাদার নাটক করে বলল, দোস্ত তুই আমাদের এত ভালোবাসিস জানতাম না তো, এই আনন্দের দিনে আমি আরো 2টো রোস্ট বেশি খাবো, ঠিক আছে? দিদারের কথায় হেসে উঠল সবাই। একে একে সবাই টেবিলে বসে গেল। স্নিগ্ধা আর মিষ্টি ওদের খাবার সার্ভ করতে গেল। কাব্যর মা লিজার কাছে গিয়ে বলল, চলো মা, লাঞ্চ করে নেবে। লিজা তাকালো কাব্যের মায়ের দিকে, রাগে খালি পারছে না, এখানের সব কিছু ভেঙে চুরমার করে দিতে না চাইতেও মুখে জোরপূর্বক হাসি নিয়েই বলল, না আন্টি, আজ বরং যাই, আরেকদিন আসবো না হয়, আজ আমার তারা আছে বলেই কাব্যর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্যর মা সেদিকে একবার তাকিয়ে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। এমনিতেও মেয়েটাকে কাব্যর মায়ের একটুও পছন্দ হয়নি, গেছে ভালোই হয়েছে। হাসি মজা খুনসুটি সব মিলিয়ে কেটে গেছে আজকের দিনটা। অয়ন, রিমা, তিয়াসা, রাতুল, দিদার, প্রীতি ওরা রাতের ডিনার করেই চলে গেছে, সবাই থাকতে বললেও থাকেনি কেউ। তবে এইসব কিছুর মধ্যে একটা জিনিস খারাপ হয়েছে, যেটা হলো স্নিগ্ধা কাব্যকে পুরোপুরি ভাবে ইগনোর করছে। কাব্য বুঝতে পারলেও কিছু বলেনি, সারাদিন সবাই ছিল দেখে। রাত সকাল 10:40। খাওয়া দাওয়া করে আড্ডায় ব্যস্ত হয়েছিল বড় ভাই আর বাবার সাথে কাব্য। স্নিগ্ধা উপরে চলে এসেছে অনেক আগেই। কাব্য রুমে ঢুকে দেখল স্নিগ্ধা বিছানা ঠিক করছে। ঠিক করছে বলা ভুল হবে, রীতিমতো বালিশ কাঁথা ছড়াছড়ি করছে আর কি কি যেন বিড়বিড় করছে। কাব্য ভালো করেই বুঝতে পারছে স্নিগ্ধা আর কাউকে না, কাব্যকেই গালি দিচ্ছে। দরজায় পিঠ লাগিয়ে নিজের ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। হঠাৎ করেই বলে উঠল, বালিশগুলোর উপর এমন নির্যাতন করছো কেন, বেচারাগুলো কষ্ট পাবে তো। ভ্রু কুঁচকে তাকালো স্নিগ্ধা। কাব্যর পানে ফের মুখ ঘুরিয়ে নিল কিছু না বলেই। কাব্য ভালোই বুঝতে পারছে এটা ঝড় আসার আগের পূর্বাভাস, আজকে তার বউ খেপেছে। স্নিগ্ধা বিছানা ঠিক করছে। ঠিক করছে বলা ভুল হবে, রীতিমতো বালিশ কাঁথা ছড়াছড়ি করছে আর কি কি যেন বিড়বিড় করছে। কাব্য ভালো করেই বুঝতে পারছে স্নিগ্ধা আর কাউকে না, কাব্যকেই গালি দিচ্ছে। দরজায় পিঠ লাগিয়ে নিজের ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। হঠাৎ করেই বলে উঠল, বালিশগুলোর উপর এমন নির্যাতন করছো কেন, বেচারাগুলো কষ্ট পাবে তো। ভ্রু কুঁচকে তাকালো স্নিগ্ধা। কাব্যর পানে ফের মুখ ঘুরিয়ে নিল কিছু না বলেই। কাব্য ভালোই বুঝতে পারছে এটা ঝড় আসার আগের পূর্বাভাস, আজকে তার বউ খেপেছে। কাব্যর কথার কোনো পাত্তা না দিয়ে স্নিগ্ধা আবারও বালিশগুলো ঠিক করতে লাগল। স্নিগ্ধাকে আরেকটু রাগিয়ে দিতে কাব্য ফের বলে উঠল, ইস রে বেচারি বালিশ, রাত ওদের উপর কি নির্যাতনটাই না হচ্ছে, এখন আমার কষ্ট লাগছে। রাগ এবার তরতর করে বেড়ে গেল স্নিগ্ধার। তেরে এসে কাব্যর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি বালিশ নিয়ে ছড়াছড়ি করি, ছিঁড়ে ফেলি বা বালিশ নিয়ে গড়াগড়ি খাই, তাতে আপনার কি? আমার অনেক কিছু। ভ্রু কুঁচকে তাকালো স্নিগ্ধা। অবশ্যই আমার অনেক কিছু, ঘর আমার, বিছানা আমার, বালিশ আমার, এই ঘরের যাবতীয় জিনিস আমার, আর সামনে দাঁড়িয়ে থাকা এই রাগীপরিটাও আমার। বাদবাকি কথাগুলো জোরে বললেও শেষের কথাটা বিড়বিড় করে বলল কাব্য, কারণ এই খেপি শুনতে পেলে কাব্যকে আর আস্ত রাখবে না। ওহ, তার মানে আপনি এখন এই ঘরে থাকার জন্য খোঁটা দিচ্ছেন, তাই তো? ভরকে গেল কাব্য, সে তো মজা করে বলছিল, আর এই মেয়ে কি ধরে বসে আছে। মানে কি বলছো তুমি এসব? অবাক করা কণ্ঠস্বর কাব্যর। বুঝি বুঝি, আমি কি বুঝি না নাকি? ঠিকই জানি আপনার প্ল্যান কি। কি প্ল্যান আমার?
কৌতূহল চাহনি কাব্যর। আপনি চাইছেন আমাকে এই ঘর থেকে বের করে দিয়ে আপনার ওই নেকিষষ্ঠী গফকে ঘরে ঢোকাবেন? হতভম্ব হয়ে গেল কাব্য। তার গফ আবার আসলো কোথা থেকে? এসব কি বলছে এই মেয়ে? আমার গফ আসলো কোথা থেকে? আহা গো নেকু পুষু, আমার জানেন না তাই না? না জানি না, তুমি বলো। বলবো না। আপনি জানেন আপনার গফকে? বলছি তো জানি না, তুমি বলো। রাগ উঠাবে না আমার? কেন, ওই যে সকালে যেই ঢঙ্গঙ্গি এসেছিল তার কথা বলছি, ওই হাফ প্যান্ট বলে। আবারও মুখ ভেঙচালো স্নিগ্ধা। কাব্য এতক্ষণে বুঝতে পারল স্নিগ্ধার রাগের কারণটা কি। লিজাকে নিয়ে জেলাস হচ্ছে স্নিগ্ধা ভেবেই মনে মনে হাসল কাব্য। ওহ আচ্ছা, তুমি লিজার কথা বলছো, এখন বুঝলাম। ঠিকই বলেছ, ও আমার গফ। তোমার সাথে বিয়ে না হলে আমি কিন্তু ওকেই বিয়ে করতাম। রাগে জ্বলে যাচ্ছে স্নিগ্ধার শরীর মন দুটোই, চোখগুলোও ছলছল করে উঠল তার। কাব্য বেশ মজা পাচ্ছে স্নিগ্ধার এই অবস্থা দেখে, তাই আরেকটু রাগিয়ে দিতে বলল। তবে আরেকটা উপায় আছে কিন্তু। আর চোখে তাকালো স্নিগ্ধার দিকে, দেখল চোখ মুখ ছলছল করছে, এক্ষুনি কেঁদে দেবে দেবে এমন একটা হাবভাব। কাব্য আরেকটু স্নিগ্ধার দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, কি বলবো নাকি উপায়টা? দুকদম পিছিয়ে গেল স্নিগ্ধা, তারপর কাপা কাপা কণ্ঠেই বলল, ঠিক আছে, থাকবো না আমি আর এই ঘরে, চলে যাব আমি। আপনাকেও থাকতে হবে না আমার সাথে, আপনি থাকুন আপনার গফকে নিয়ে। বলতে বলতেই ঘর থেকে বেরোতে উদ্যত হল স্নিগ্ধা। পিছন থেকে স্নিগ্ধার হাত টেনে ধরল কাব্য। স্নিগ্ধা হাত মোচড়ামুচড়ি করতে ব্যস্ত। কাব্য টান দিয়ে স্নিগ্ধাকে নিজের বুকের উপর ফেলল। স্নিগ্ধা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। কাব্য স্নিগ্ধার কোমরে আরেকটু টান দিয়ে নিজের কাছে আনল, ফের কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি কি জেলাস ফিল করছেন মিসেস কাব্য? স্নিগ্ধা কিছু না বলে চুপ করেই রইল। কাব্য স্নিগ্ধাকে আরেকটু নিজের কাছে নিয়ে এসে বলল, শোনো, মেয়ে অবিবাহিত থাকা কালীনও কোনো মেয়ের দিকে তাকাইনি, আর সেখানে আমি তো এখন বিবাহিত। ভাবলে কি করে আমার এত সুন্দর একটা বউ রেখে অন্য মেয়ের দিকে তাকাবো আমি? যেখানে একটা ধানিলঙ্কাকে সামলাতে হিমশিম খাচ্ছি, সেখানে আরেকটা ভাইরে ভাই, এত শক্তি আমার নেই। মুচকি হেসে বলছে কাব্য। স্নিগ্ধার এবার একটু লজ্জা লজ্জা লাগছে। ছিছি, নতুন ভোর, নতুন দিনের সূচনা। জানালার ফাঁক থেকে হালকা রোদ মুখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল কাব্যর। বুকের উপর ভারী কিছু অনুভব করল সে। মাথাটা একটু তুলে দেখল তার বুকের উপর শুয়ে আছে এক শুভ্র মায়াপ্রী, কি নিষ্পাপ তার মুখখানি, একেবারে ইনোসেন্ট একটা বাচ্চা মনে হচ্ছে। কে বলবে এই মেয়েই জেগে থাকলে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। আর এই মেয়েটা একমাত্র তার, শুধুমাত্র তার। অর্ধাঙ্গী আলতো হাতে জড়িয়ে ধরল, পরপরই আবার ছেড়ে দিল কাব্য। এই মেয়ে যা ডেঞ্জারাস। কাব্য জড়িয়ে ধরেছে, জানতে পারলে সুনামি বইয়ে ফেলবে তার উপর দিয়ে। স্নিগ্ধাকে আলতো করে বালিশে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল কাব্য। ঘুম ভেঙে গেল স্নিগ্ধার, আড়মোড়া ভেঙে উঠে বসল, নিজেকে আবিষ্কার করল বিছানায়। হঠাৎ করেই লজ্জারা এসে হানা দিল তাকে। কালকে কাব্যর সাথে ঝগড়া করতে করতে কখন যে বিছানাতেই ঘুমিয়ে পড়েছে জানে না। এদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজল স্নিগ্ধা, দেখল কাব্য পুরো রুমে কোথাও নেই। রুমের দরজার লক খোলা, মানে কাব্য অনেক আগে উঠেই নিচে চলে গেছে। অতঃপর ঘড়ির দিকে তাকালো স্নিগ্ধা, সকাল 8:50 হয়ে গেছে। বাপরে, কত দেরি হয়ে গেল। কি ভাববে সবাই? তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল স্নিগ্ধা। সবাই মাত্রই নাস্তা করতে বসেছিল। খাওয়ার মাঝেই উপর থেকে ধাম করে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠল সবাই। হন্তদন্ত হয়ে ছুটল সেই দিকে। উপরে আসামাত্রই সবার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। পরপরই হুহা করে হেসে উঠল কাব্য। কাব্যর হাসি দেখে বাকিরাও হেসে দিল ফিক করে। থামো তোরা, চিল্লিয়ে উঠল কাব্যর মা। মেয়েটা এখানে পড়ে গেছে, কোথায় লেগেছে কি লাগেনি সেটা জিজ্ঞেস না করে তোরা এখানে 32 পাটি দাঁত বের করছিস যত সব। স্নিগ্ধা, মা পড়লি কি করে তুই? স্নিগ্ধাকে ফ্লোর থেকে তুলতে তুলতে বলল, ব্যথা পেয়েছিস কোথাও? চিন্তিত সুর মিসেস চৌধুরীর। স্নিগ্ধা ঠিক হয়ে দাঁড়িয়ে ফের বলা কান্তর মতো একটা হাসি দিয়ে বলল, হেহে, আমার লাগেনি তো মামনি। পড়লে কি করে তুমি?
ভ্রুকুচকে স্নিগ্ধাকে প্রশ্ন করল কাব্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, পড়লি কি করে তুই? আসলে ভাবি হয়েছে কি, এই পর্দাটায় বেঁধে পড়ে গেছি হেহে। মাথা চুলকাতে চুলকাতে উত্তর করল স্নিগ্ধা। এমনি এমনি তো তোমায় বলদ বলি না আমি। আহ কাব্য, কি হচ্ছেটা কি, মেয়েটা আমার এমনিতেই পড়ে গেছে। সত্যি করে বল মা, ব্যথা পাসনি তো? না মামনি, আমার একটুও লাগেনি সত্যি। আচ্ছা নিচে আয় খেতে। চলো তোমরাও। পড়লে কি করে তুমি? বললাম তো পর্দায় বেঁধে পড়ে গেছি। তুমি বলবে আর আমিও বিশ্বাস করব, হাউ ফানি। মিসেস কাব্য, আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে, পেটে পেটে শয়তানি আপনার। সত্যি সত্যি বলো, কি ভাবে পড়লে? আজব তো, সত্যি কথাই বলছি আমি, এবার আপনি না বিশ্বাস করলে আমার কিছু করার নেই, যান এখান থেকে। স্নিগ্ধার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে ফের নিজের দুই ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলতে দুলতে চলে গেল কাব্য। কাব্যর যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা দম নিল স্নিগ্ধা। এই খচ্চর বেড়া আজকে সত্যিটা জানলে পচানি দিয়ে দিয়ে শেষ করে দিত বাপরে। আস্তে আস্তে নাস্তা করার জন্য নেমে আসলো স্নিগ্ধা। তখন সবার সামনে ব্যথা পায়নি বললেও পায় ঠিকই, ব্যথা পেয়েছে। চুপচাপ খেতে বসল এসে। কাব্য ঠিকই খেয়াল করেছে স্নিগ্ধা কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তবুও সেদিকে পাত্তা না দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ করল সে। সকালের নাস্তা শেষ করে স্নিগ্ধার আগেই নিজের রুমে চলে এসেছে কাব্য। কিছু কাজ আছে, সেগুলোই সম্পূর্ণ করবে আজকে, আর অফিস যাবে না বলে ঠিক করেছে, বাড়িতেই থাকবে। খেয়ে দিয়ে স্নিগ্ধা আস্তে ধীরে ফিরে আসলো নিজের ঘরে। দেখল কাব্য সোফায় বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে রেখেছে ল্যাপটপের স্ক্রিনের উপর। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। কাব্যর থেকে চোখ সরিয়ে বেডে এসে বসল স্নিগ্ধা। আস্তে আস্তে ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠছে যেন। ব্যথা কি বেশিই পেয়েছ তখন? ভরকে গেল স্নিগ্ধা, ভরকানো দৃষ্টিতেই তাকিয়ে রইল কাব্যর পানে। কপাল কুঁচকে এলো কাব্যর। কি হলো, শুনতে পারছো না এই মেয়ে? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে এমন সারের মতো চিল্লাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি কানে কম শুনি? আজব। তোমার ফাও কথা রাখো, ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার আপাতত। তার মানে বলতে কি চাইছেন আপনি আমি সব সময় ঝগড়া করি? রাগী সুরে বলল স্নিগ্ধা। সন্দেহ আছে কোনো? ভাবলেশহীন জবাব কাব্যর। আমি। চুপ বলার মাঝেই মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল স্নিগ্ধাকে। বড্ড বেশি কথা বলো তুমি। যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দাও। কি? তখন কি ব্যথা অনেক বেশি পেয়েছ? বললাম না তখনই ব্যথা লাগেনি আমার, আবার জিজ্ঞেস করছেন কেন? তুমি কি আমায় বোকা পেয়েছ বলবে আর আমি বিশ্বাস করব? তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কে শুনি? কখন? এদিক ওদিক তাকাতে তাকাতে বলল স্নিগ্ধা, যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছে সে। যাই হোক, আমার ভালো করেই বোঝা হয়ে গেছে তুমি ব্যথা পেয়েছ কি পাওনি। চুপচাপ বসে থাকো এখানে, আমি আসছি। আর খবরদার, এই ব্যথা পা নিয়ে তুমি যদি নড়েছ তাহলে খবর আছে তোমার। স্নিগ্ধার মনে হলো কাব্য যেন শান্ত কণ্ঠে ধমক দিল তাকে, তাই বেশি সাহস না দেখিয়ে সেখানেই বসে থাকল। কিছুক্ষণ পর ফিরে এলো কাব্য, হাতে তার ব্যথার স্প্রে। ওদিকে খেয়াল করেই এক লাফ মেরে উঠল স্নিগ্ধা। ভরকে গেল কাব্য নিজেও। কি হলো, ওখানে উঠে গেলে কেন? নামো ওখান থেকে, এটা স্প্রে করে দিলে ব্যথা কমে যাবে। না না, আমি নামবো না, আমার পা ব্যথা সেরে গেছে, আমি ওই স্প্রে লাগাবো না। এই দেখুন না, আমার পা পুরো সেরে গেছে। এদিক ওদিক পা ঘোরাতে ঘোরাতে বলল স্নিগ্ধা। বাচ্চামি বাদ দাও স্নিগ্ধা, নেমে এসো বলছি জলদি। না আমি নামবো না, ওই স্প্রে লাগালে আমি অক্কা পাবো। তুমি নামবে নাকি আমি উঠবো? আমি উঠলে কিন্তু খবর আছে তোমার। শুনুন না, আপনি তো আমার ভালো বর, ভালো স্বামী, আপনার একটা মাত্র ছোটখাটো বউকে কষ্ট দিতে পারবেন আপনি? কাদো কাদো মুখ করে। এসব কথায় গলছি না আমি, নেমে এসো চুপচাপ। তোমার থেকে তো একটা 5 বছরের বাচ্চাও সাহসী। তাহলে ওই বাচ্চাকে গিয়েই স্প্রে মারুন, যান, আমি লাগাবো না। স্নিগ্ধা রাগ উঠিও না, আমার নামবে হ্যাঁ কি না?
এমন করেন কেন? ব্যথা কমে গেছে তো দেখুন। আবারও পা এদিক ওদিক ঘোরাতে শুরু করলো। এবার আর শেষ রক্ষা হলো না, আবারও ব্যথা পেল। মৃদু আর্তনাদ করে বসে পড়ল পা ধরেই। বেশ হয়েছে, ভালো কথা শোনার মেয়ে তো তুমি না। এখন হয়েছে তো? আবারও ব্যথা পেয়ে শান্তি রাগী কণ্ঠস্বর কাব্যর। সরি। দেখি পা দেখাও, কোথায় লেগেছে দেখি। শুনুন না, এটা দিলে অনেক জলে, আমি এটা পায়ে দেব না। কিছু হবে না, আমি আছি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? তুমি কিছুতে কষ্ট পেতে পারো জেনে শুনে, সেই কাজ কি করব আমি। এবার যেন কিছুটা শান্ত হলো স্নিগ্ধা। পাটা এগিয়ে দিল কাব্যর দিকে। আলতো হাতে পা ধরতেই চোখ মুখ খিচে বন্ধ করল স্নিগ্ধা, আর এক হাত দিয়ে টেনে ধরল কাব্যর বুকের কাছের টি শার্টটা। মৃদু হেসে স্প্রে করতে শুরু করল কাব্য। কিছু হবে না, আমি আছি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? তুমি কিছুতে কষ্ট পেতে পারো জেনে শুনে, সেই কাজ কি করব আমি। এবার যেন কিছুটা শান্ত হলো স্নিগ্ধা। পাটা এগিয়ে দিল কাব্যর দিকে। আলতো হাতে পা ধরতেই চোখ মুখ খিচে বন্ধ করল স্নিগ্ধা, আর এক হাত দিয়ে টেনে ধরল কাব্যর বুকের কাছের টি শার্টটা। মৃদু হেসে স্প্রে করতে শুরু করল কাব্য। নাও ডান। এবার আপনি চোখ খুলতে পারেন মহারানী। হয়ে গেছে। পুরোপুরি হয়ে গেছে। বাই দা ওয়ে, তুমি এত ভীতু আগে তো জানা ছিল না। আমি তো জানতাম তুমি অনেক সাহসী। তাচ্ছিল্য করা কণ্ঠস্বর কাব্যর। কিছুক্ষণ চুপচাপ ভ্রু কুঁচকে থাকল স্নিগ্ধা। কি বলতে চাইছেন আপনি? মানে এই স্প্রে করতে গিয়ে তুমি যা লাফালাফি করলে, এতেই তো ক্লিয়ার তুমি কতটা ভীতু। স্নিগ্ধার দিক থেকে কোনো উত্তর না পেয়ে ফের বলল কাব্য। ছো মিসেস কাব্য, তুমি যে আমার সামনে এত সাহসী সেজে থাকো, এখন তো ধরা পড়ে গেলে তুমি আসলে একটা ভীতু। এবার কি হবে? একভ্রু নাচিয়ে বলল কাব্য। এতক্ষণ স্নিগ্ধা পণ করেছিল, যাই হয়ে যাকেই ছেলের সাথে কথা বলবে না সে, মুখে কুলু পেটে বসে থাকবে। কথা বললে নিজেই ফেঁসে যাবে, কিন্তু না, আর সহ্য করা গেল না। এই ছেলে হাত পা ধুয়ে লেগেছে তাকে অপমান করতে। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ভীতু? মোটেই আমি ভীতু না, আমি যথেষ্ট সাহসী, বুঝেছেন? আপনি জানেন আমি একা রুমে বসে কাঞ্চনা মুভিটা দেখতে পারি? একটু ভাব নিয়েই বলল স্নিগ্ধা। হুহা করে হাসতে শুরু করল কাব্য। হাসতে হাসতে একবার এদিক যাচ্ছে তো আরেকবার ওদিক। হাসছেন কেন আপনি? আজব হাসির মতো কি বলেছি আমি? কাব্য হাসতে হাসতেই উত্তর করল, এতদিন আমি তোমায় ভাবতাম তুমি একটা বলদ, তারপর জানলাম তুমি একটা ভীতু। কিন্তু না, আসল কথা হলো তুমি একটা বাচ্চা। আবারও হাসতে হাসতে গড়াগড়ি খেতে শুরু করল কাব্য। এবার স্নিগ্ধার রাগটা পৌঁছিয়ে গেল চরম পর্যায়ে। ওসব পায়ের ব্যথা ভুলে নামল বেড থেকে। চুপ করবেন আপনি, নয়তো আমি কিন্তু আপনার নাকটাই ফাটিয়ে দেব, রাগে ফুঁসতে ফুঁসতে বলল স্নিগ্ধা। কাব্য কিছুক্ষণ তাকালো স্নিগ্ধার দিকে, ফের হাসতে হাসতেই এগিয়ে এলো। ওলে ওলে, বাবুটা লাগ কলেছে, কাঁদে না বাবু, আমি তোমায় লজেন্স কিনে দেব। স্নিগ্ধার গাল টিপে দিয়ে বলল কাব্য। রাগের চটে স্নিগ্ধা এক ধাক্কা দিল কাব্যকে। ধাক্কাটা বেশ জোরে হওয়ায় কাব্য চিৎপটাং হয়ে পড়ল বিছানায়। শুধু একা না, নিজের সাথে সাথে কাব্য স্নিগ্ধাকে নিয়েই পড়েছে। স্নিগ্ধা যখন কাব্যকে ধাক্কাটা দিয়েছিল বাঁচার আশায়, কাব্য স্নিগ্ধাকে ধরতে গেছিল, ফলস্বরূপ দুজনেই চিৎপটাং। আহমা গো, কোমরটা ভেঙ্গে দিল আমার। এটা মানুষ নাকি হাতি? চুপ ইডিয়ট, চিল্লাচ্ছ কেন এমন ভাবে? বাইরের লোকজন শুনলে কি ভাববে? কি ভাববে? ভ্রুকুচকে জিজ্ঞেস করল স্নিগ্ধা। আশ্চর্য বাচ্চা নাকি তুমি? কি ভাববে বুঝতে পারছো না? সাধে কি তোমায় আমি বলদ বলি? আজব তো, আমি পড়ে গেছি, আমার লেগেছে, আমি এল্লাবো না। সেটা তুমি জানো আর আমি জানি আমরা পড়ে গেছি, বাইরের মানুষজন তো আর জানে না। স্নিগ্ধা এবার বুঝতে পারল কাব্য কি বলতে চাইছে। চোখ মার্বেল বলের মতো বড় বড় করে বলল, ছি ছি, সবাই আপনার মতো অসভ্য নয়। কি আমি অসভ্য? ধন্যবাদ স্বীকার করার জন্য। এখন সরুন। দুই হাতে কাব্যকে ঠেলতে ঠেলতে বলল।
চুপ বেয়াদব মহিলা, আমি বলছি না, জিজ্ঞেস করছি, তুমি আমায় অসভ্য বললে। হ্যাঁ বললাম তো। এখনো কিছু করলামই না, তাতেই আপনি আমাকে অসভ্যের উপাধি দিয়ে দিলেন। মিসেস কাব্য কিছু করলে না জানি আর কি কি বলেন। স্নিগ্ধার গালে স্লাইড করতে করতে বলল কাব্য, দেখেছেন, এমনি এমনি আপনাকে কি আমি অসভ্য বলেছি? এখন আপনার এই হাতির শরীরের মতো দেহটাকে তুলুন আমার উপর দিয়ে, আরেকটু হলেই দম বন্ধ হয়ে আমি মারাই যাব। নিজের আরেকটু ভর স্নিগ্ধার উপর ছেড়ে দিল ছেলেটা। আমি ঠিকই আছি, তুমি একটা পুঁটি মাছ, এই জন্যই একটুতেই শেষ তোমার। এই শুনুন, আপনার সাথে আমার ঝগড়া করার মুড নেই, উঠুন দয়া করে, আমার দম বন্ধ হয়ে আসছে। এইটুকুতেই এই অবস্থা। মিসেস কাব্য পুরোপুরি ভর ছেড়ে দিলে তখন কি করবেন আপনি? সামলাতে পারবেন তো আমায়? স্নিগ্ধার বুঝতে বাকি রইল না কাব্য ঠিক কি বলতে চাইছে। আস্তে আস্তে স্নিগ্ধার গালগুলো লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। চোখ বন্ধ করে পড়ে আছে রীতিমতো। কাব্য বুঝল স্নিগ্ধা লজ্জা পাচ্ছে। লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে ফের বলে উঠল, তুমি কি ব্লাশ করছো মিসেস কাব্য? কোনোরকম উত্তর করল না স্নিগ্ধা, মটকা মেরে একভাবেই পড়ে থাকল সে। কাব্য বুঝল বিষয়টা, এটাও বুঝল, আর লজ্জা দেওয়া ঠিক না, চুপচাপ সরে গেল স্নিগ্ধার উপর থেকে। দুপুর রাত 1:45। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন মিসেস চৌধুরী সহ মিষ্টি। স্নিগ্ধা সেই যে তখন রুম থেকে বেরিয়েছে আর যায়নি রুমে। স্নিগ্ধা মিস্টার চৌধুরী আর আদ্রকে ডাকতে গেছে খাওয়ার জন্য। কাব্যকে ডাকিয়ে এনেছে রহিমা খালার দ্বারা, আর যাই হোক এই ছেলের সামনে পড়বে না সে, ছি ছি, কি লজ্জাটাই না দিল তখন। আস্তে আস্তে খেতে বসল সবাই। স্নিগ্ধা বসল কাব্যর ঠিক উল্টো দিকের চেয়ারে। এটাই যেন সুযোগ পেয়ে গেল কাব্য স্নিগ্ধাকে জ্বালানোর। খাওয়ার মাঝেই অনুভব করলেন মিস্টার চৌধুরী তার পায়ে কিছু একটা স্লাইড করছে আলতো ভাবে। তৎক্ষণাৎ তাকালেন নিজের স্ত্রীর দিকে। ফের ভাবলেন, না, আর যাই হোক এই ঘষেটি মহিলা এমন কাজ করবে না। বিয়ের প্রথম প্রথম যেখানে নিজে থেকেই কাছে যেতেন এই মহিলার, আর এই মহিলা সব সময় খ্যাক খ্যাক করে উঠতেন। তাও কি ভাগ্যে নিজের 2 সন্তানের মুখ দেখেছেন সে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে ভাবল মিস্টার চৌধুরী, ফের ঘাড়টা একটু বেঁকিয়ে তাকালো টেবিলের নিচে। না, এটা তো এই মহিলার পা নয়, এটা কোনো ছেলের পা। পা অনুসরণ করেই তাকালেন উপরের দিকে। দেখলেন কাব্য খাচ্ছে আর মিঠি মিঠি হাসছে। এটা যে তার গুণধর ছোট পুত্রের কাজ, বুঝতে বাকি রইল না আর। তৎক্ষণাৎ বলে উঠল, ভুল জায়গা এন্ট্রি নিয়ে ফেলেছ তুমি, যেটা ভাবছো এটা সেটা না। খুক খুক করে কেসে উঠল কাব্য। আর কেউ না বুঝুক, সে তো বুঝতে পেরেছে তার বাবা ঠিক কি ইঙ্গিত করেছে। বাকি সবাই ভ্রু কুঁচকে তাকালেন মিস্টার চৌধুরীর দিকে। কিসের কি বলছো বাবা, হঠাৎ করে এটা বললে কারণ কি? ভ্রু কুঁচকে রেখেই জিজ্ঞেস করল আদ্র। আর তুই বা এমন যক্ষা রোগীর মতো কাশছিস কেন? ক্যাবলা কান্তর মতো হাসল কাব্য। আসলে তরকারিটা এত টেস্টি হয়েছে, তাড়াতাড়ি করে খেতে গিয়ে গলায় আটকে গেছিল খাবার। হে হে। সন্দেহজনক দৃষ্টিতে এবার আদ্র তাকালো নিজের বাবার দিকে। ওহ কিছু না, আসলে তোর মায়ের সাথে কাটানো পুরনো দিনের কিছু কথা মনে পড়ে গেল, সেটাই ভাবতে ভাবতে মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। জোরপূর্বক মুখে হাসি টেনে বললেন তিনি। ইহ লাজ লজ্জার মাথা খেয়েছে বুড়ো বয়সে মূর্তি। অসহায় মুখশ্রী কাব্যর বাবার। এই মহিলার মধ্যে রসকস নেই তো কি হয়েছে, অন্যদের মধ্যে তো আছে। আর যাই হোক, শত্রুতামি তো করতে পারে না নিজের ছেলের সাথে, যাক ছেলেগুলো অন্তত এই মহিলার মতো হয়নি, হয়েছে তার মতো। সবকিছুর মধ্যে স্নিগ্ধা পর্যবেক্ষণ করছে কাব্য আর তার বাবাকে। নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে এখানে, এনারা স্বীকার করছেন না। যাক, তার কি যা ইচ্ছা করুক, এই লোক তার তো কিছুই না। আবারও মনোযোগ দিল নিজের খাবারের দিকে।
সবার দিকে তাকিয়ে কাব্য কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে, ধন্যবাদ জানালো এই যাত্রায় তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। মিস্টার চৌধুরী হয়তো বুঝলেন ছেলের মনের কথা, তাই চোখ দিয়েই আশ্বাস দিলেন, চালিয়ে যাও চালিয়ে যাও। নিজের রুমে রেডি হচ্ছে কাব্য, একটু জরুরি কাজে বাইরে যেতে হবে তাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি পড়ছে। হঠাৎই চোখ গেল তার পিছনে, স্নিগ্ধা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকেই। কাব্যর ও ভ্রু কুঁচকে এলো, পরপরই ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? এমন হ্যাবলাদের মতো তাকিয়ে আছো কেন? চোখ মুখ কুঁচকে ফেলল স্নিগ্ধা। এই ছেলে আস্ত একটা করলার গোডাউন, যখনই মুখ খোলে খালি তেতো তেতো কথা বের হয় মুখ দিয়ে। কি হলো, এমন তাকিয়ে আছো কেন? কি সমস্যা? আমার কথা বাদ দিন, আপনার কি সমস্যা সেটা বলুন। দুহাত ভাঁজ করে প্রশ্ন ছুড়ল স্নিগ্ধা। কোথায়? কিসের কি সমস্যা? কার সমস্যা? আপনার। কি সমস্যা? তখন নিচে কিয়া কাম করেছিলেন আপনি? বাবাই হঠাৎ অমন কথা বলল কেন? আজিব, বাবা কেন অমন করল আমি কি করে জানবো? তোমার জানার ইচ্ছা, যাও বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। বেশি স্মার্ট ভাবেন আপনি নিজেকে। এটা আবার বলা লাগে? আমি জানি আমি স্মার্ট, হ্যান্ডসাম। তুমি জানো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত মেয়েরা ক্রাশ খেত আমাকে দেখে। ক্লাসমেট জুনিয়ররা তো খেতই, আমার সিনিয়র মেয়েগুলোও খেত, বুঝছো? একটু ভাব নিয়েই বলল কাব্য। ইহোজানা চেহারা, নাম রাখছে পেয়ারা। ওদের চয়েজ খারাপ বুঝছেন, তাই আপনার মতো ছেলেরে দেখে ক্রাশ খেত। মুখ ভেঙচেই বলল স্নিগ্ধা। হোয়াট? তুমি ইনডিরেক্টলি আমায় অপমান করছো। জিনা, ডিরেক্টলি করছি। ইউ। তোমাকে তো আমি বলেই। দুকদম এগিয়ে গেল স্নিগ্ধার দিকে কাব্য। দুকদম পিছিয়ে গেল স্নিগ্ধা নিজেও। কি হলো, পিছাচ্ছ কেন? আপনি এগোচ্ছেন কেন? বেশ করেছি। তাহলে আমিও বেশ করেছি। বলার সাথে সাথেই হালকা করে ধাক্কা খেল স্নিগ্ধা, বুঝল পিছনে দেওয়াল। এই করলার থেকে বাঁচার আর কোনো উপায় নেই। বাঁকা হেসে স্নিগ্ধার দুপাশে হাত রাখল কাব্য। কি বলছিলে যেন? আমাকে দেখে ক্রাশ খাওয়ার মতো কিছু নেই, ওদের চয়েজ খারাপ। হে হে, আমি তো মজা করছিলাম, আপনি অনেক হ্যান্ডসাম সত্যি। বোকা বোকা হাসি দিয়েই বলল স্নিগ্ধা। কাব্যর মুখে বাঁকা হাসি। তাই? হুম। ইউনো মিসেস কাব্য, তুমি কি জানো তুমি নিজেও তোমার হাজব্যান্ড এর উপর ক্রাশ খেয়ে বসে আছো? চোখ কুঁচকে তাকালো স্নিগ্ধা, ফের কাব্যর বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলল, বলেছে আপনাকে সরুন। আরেকটু এগিয়ে এলো কাব্য স্নিগ্ধার নিকট। অতঃপর বলল, উহু, সব কথা মুখে বলা লাগে না, কিছু কিছু কথা তার চোখ মুখ আচার আচরণ দেখলেই বুঝে নেওয়া যায়। আর তুমি যে আমার উপর মারাত্মক লেভেলের ক্রাশ খেয়েছ সেটা আমি বুঝি। এমন কিছুই না, সরুন আপনি। আচ্ছা করলাম বিশ্বাস এমন কিছুই না বলেই স্নিগ্ধার মুখে ফু দিল কাব্য, ফের সরে এলো স্নিগ্ধার কাছ থেকে। আসল কথা বলুন, তখন ওখানে কি করছিলেন? তোমার পায়ে স্লাইড করতে গিয়ে বাবার পায়ে স্লাইড করে দিয়েছিলাম। ভাবলেশহীন কণ্ঠস্বর কাব্যর। চোখ বড় বড় করে তাকালো স্নিগ্ধা। কি? আস্তে আস্তে এমন চিল্লাচ্ছ কেন? আপনি খেতে বসে এসব কাজ কারবার করেন? আজব, তুমি এমন করে বলছো যেন আমি অন্যের বউয়ের পায়ে স্লাইড করেছি। নিজের বউয়ের পায়ে স্লাইড করেছি তাতে কি? ছি, নির্লজ্জ। শোনো, আমাদের বয়সটা বাবাও পেরিয়ে এসেছে। আর আমার মতো কাজকারবার বাবা করেছে বলেই আমি আর ভাইয়া এই দুনিয়ায় এসেছি। তো এখন কি তুমি বাবাকেও নির্লজ্জ বলবে? আপনি আসলেই একজন নির্লজ্জ লোক। অসভ্য। বলেই হনহন করে বেরিয়ে গেল স্নিগ্ধা। আচ্ছা মুশকিল, সত্যি কথাই তো বললাম, এতেও আমি অসভ্য হলাম কিভাবে? মেয়ে মানুষদের বোঝাই ঝামেলার। বিকেল ভোর 5:20 একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো কাব্য।
গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা চলে গেল রেস্টুরেন্টের ভিতর। একটু দূরেই চোখ গেল অয়ন, প্রীতি, রাতুল, দিদার, তিয়াশা, রিমি একটা টেবিল জুড়ে বসে আছে। বরাবরের মতোই দিদার খেতে ব্যস্ত, প্রীতি আর অয়নের মধ্যে কিছু নিয়ে হয়তো তর্ক লেগেছে আর বাকি তিনজন হাসছে ওদের কাণ্ড দেখে। হাসি মুখেই ওদের দিকে এগিয়ে গেল কাব্য। কি অবস্থা সবার? আরে আমাদের ক্রাশ বয় কাব্য যে, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। হাসি মুখেই বলল রাতুল। ক্রাশ কথাটা শুনে কাব্যর সকালের স্নিগ্ধার কথা মনে পড়ে গেল, পেট ফেটে হাসিও পেল প্রচুর, তবুও নিজের হাসিকে নিজের মাঝেই দমিয়ে রেখে বসল চেয়ার টেনে। তো বল, হঠাৎ এত জরুরি তলব করে ডাকলি যে? আরে আমাদের লাভ বার্ড রাতুল আর রিমার তো সামনেই বিয়ে, এই নিয়েই কিছু কথা ছিল। ওহ আচ্ছা, তো যাদের বিয়ে তাদেরকেই প্ল্যানে সামিল করেছিস? এবার রেগে বলে উঠল প্রীতি। আর বলিস না, এই পেটুক রে, কইছিলাম তুই একটু অন্যদের জানিয়ে দিস আজকে দেখা করার কথা, রাতুল আর রিমার বিয়ে নিয়ে কিছু আলোচনা করার আছে। আর এই লটটা ওদের দুজনকেও নাচতে নাচতে ফোন করে বলে দিয়েছে, কেমন দা লাগে তুই বল দোস্ত? গাল ভরতি খাবার নিয়েই ভ্রু কুঁচকে তাকালো দিদার, ফের উম করেই কিছু বলার চেষ্টা করল। নাক মুখ কুঁচকে ফেলল কাব্য, বড্ড বিরক্ত হল। থামো, তোকে না কতবার বলেছি গাল ভরতি খাবার নিয়ে কিছু বলবি না, আগে শেষ কর, তারপর যা বলার বলবি। তাড়াতাড়ি করেই মুখের খাবারটা শেষ করল দিদার, ফের প্রীতিকে উদ্দেশ্য করে বলল, ভুলাক্কার মহিলা, তুই নিজে ভুলে গেছিলিস আমায় বলতে, আমার রাতুল আর রিমাকে জানিয়ে দেওয়ার পর আমায় বলেছিস ওদের বলতে না, তাও তুই ফোন করে বলিসনি, বলেছে অয়ন। আর এখন দোষ দিস আমার উপর ছাহ। এবার ক্যাবলা কান্ত মার্কা হাসি দিল প্রীতি নিজেই। আচ্ছা এসব বাদ দে কাব্য, স্নিগ্ধাকে নিয়ে আসলি না কেন? ওকেও নিয়ে আসতে পারতি। হ্যাঁ দোস্ত, আসলেই মেয়েটা প্রচুর মিষ্টি আর মিশুকও অনেক, সাথে করে নিয়ে আসতে পারতি, বলল তিয়াশা। মিষ্টি না ছাই, আস্ত এক খচ্চর মহিলা, মানে কৌতূহল নিয়ে বলল সবাই। তোরা জানিস আজকে আমায় কি বলেছে? কি বলেছে? ভ্রু কুঁচকে বলল রাতুল। বলেছে আমায় দেখে ক্রাশ খাওয়ার মতো নাকি কিছুই নেই। আমার যেই না চেহারা, নাম রেখেছি পেয়ারা। আরও বলেছে যারা আমায় দেখে ক্রাশ খায় তাদের নাকি চয়েস খারাপ। চোখ মুখ কুঁচকে বলল কাব্য। হো হো করে হেসে উঠল বাকি সবাই। হাসতে হাসতে এর ওর উপর গড়াগড়ি খাচ্ছে রীতিমতো। নাক মুখ কুঁচকে বসে আছে কাব্য। অতঃপর চেঁচিয়ে উঠে বলল, থামো সবকটা, আমি কি হাসার মতো কিছু বলেছি বেয়াদবের দল? রাম ধমকে চুপ হয়ে গেল সবাই, পরপর আবারও হেসে উঠল হুহা করে। যাই বল দোস্ত, মেয়েটার সাহস আছে, তোকে কি সুন্দর পচানিটা দিয়ে দিল, যেটা আমরা কখনো পারিনি। আশ্চর্য, এখানে এত হাসার মতো কি আছে? তোরা আসলেই আমার বন্ধু? না না, তোরা আমার বন্ধু হতেই পারিস না, আসলে তোরা আমার বন্ধু নামে শত্রু বেয়াদবগুলো। এখনো হেসে যাচ্ছে সবাই। এবার বিরক্ত হলো কাব্য, বিরক্তিমাখা কণ্ঠেই বলে উঠল, থামবি তোরা? আর একবার যদি এরকম রাক্ষসদের মতো হাহাহিহি করেছিস তাহলে এক লাথিতে সবকটাকে টেবিল থেকে নিচে ফেলে দেব। এবার আসলেই চুপ হয়ে গেল সবাই। এই ছেলেকে বিশ্বাস নেই, রাগের চোটে হয়তো লাথি মারলেও মারতে পারে, রিস্ক নেওয়া যাবে না। এবার অয়ন বলল, ঠিক আছে, আজকে যখন প্ল্যান করা হলোই না, তাহলে অন্য আরেকদিন না হয় এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ এটাই বেটার, তবে যাই বলো এই কয়েক ঘন্টা সুন্দর কাটল। ঠিক আছে তাহলে আজ ওঠা যাক, আমার একটু অফিসে যেতে হবে। তোরা আড্ডা দে, আমি উঠি, বাই। সবার থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো কাব্য, যদিও প্রথমে ভেবেছিল অফিসে যাবে, কিন্তু এখন মতো পাল্টে ঠিক করল সোজা বাড়ি চলে যাবে, শরীরটা ভালো লাগছে না। গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, হয়তো জ্বর আসবে। গাড়িতে উঠে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কাব্য। বাড়িতে ঢুকে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল কাব্য, হঠাৎ কানে এলো স্টাডি রুম থেকে হাসাহাসির আওয়াজ আসছে।
কৌতূহল বশত স্টাডি রুমের দিকে পা বাড়ালো কাব্য। রুমের ভিতর নজর যাওয়ার সাথে সাথে রাগে চোখ মুখ লাল হয়ে উঠল কাব্যর। কোনো টু শব্দ না করে নিজের ঘরে চলে গেল সে। ঠিক 8টা বাজার 5 মিনিট আগে স্নিগ্ধা ছাড়া পেল এই পড়াশোনা নামক ঝামেলা থেকে। কোথায় বিয়ে হয়েছে সুন্দর করে সংসার করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সেটা না। এখনো এই পড়াশোনা করা লাগে। যেটা সব থেকে বিরক্তিকর একটা জিনিস, আপন মনেই বকবক করতে করতে নিজের ঘরে ঢুকল স্নিগ্ধা। দেখল চোখের উপর এক হাত রেখে শুয়ে আছে কাব্য, ঘুমাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না। এই অবেলায় শুয়ে থাকতে দেখে চিন্তায় ললাটে ভাঁজ পড়ল স্নিগ্ধার। লোকটার শরীর খারাপ নাকি এই সময় শুয়ে আছে, ব্যাপার কি? এক পা দু পা করে এগিয়ে গেল কাব্যর নিকট, বুঝল কাব্য জেগেই আছে। নিচু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? এই অবেলায় শুয়ে আছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? কোনো উত্তরই করল না কাব্য। কপালে আরো গাঢ় ভাঁজ পড়ল স্নিগ্ধার, ব্যাপার কি, লোকটা এমন মটকা মেরে পড়ে আছে কেন? ফের প্রশ্ন করল কাব্যর উদ্দেশ্যে, ব্যাপার কি, এমন মটকা মেরে পড়ে আছেন কেন? আপনার ওই বিদেশি প্রেমিকা কি ছ্যাঁকা ট্যাকা দিয়েছে নাকি? তবুও নিশ্চুপ কাব্য। এবার বেজায় বিরক্ত হল স্নিগ্ধা, রীতিমতো চিল্লিয়ে উঠল, দেখুন মিস্টার বজ্জাত আহমেদ, আমি ভালো করেই জানি আপনি যে জেগে আছেন, তাই এমন পড়ে না থেকে উত্তর দিন আমার কথার। এবার হয়তো কাজ হলো। চোখের উপর থেকে হাত সরিয়ে উঠে বসল কাব্য। চোখ মুখ পুরোই শুকনো। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? কিছু হয়নি, সোজা জবাব কাব্যর। দেখুন আমি ভালো করেই বুঝতে পারছি আপনার কিছু একটা হয়েছে, তাই ঢং কম করুন আর বলুন কি হয়েছে আপনার। বললাম তো কিছু হয়নি আমার। ওহ, বুঝতে পেরেছি, আপনার ওই বিদেশি প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে তাই তো। বুঝি বুঝি। আহারে থাক, কষ্ট পাবেন না। মজার ছলেই বলল স্নিগ্ধা। চোখ মুখ শক্ত করে বসে রইল কাব্য। তার রাগে মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে, শুধু পারছে না এই মেয়েটাকে 4-5টা থাপ্পড় দিতে। এবার বিরক্ত হয়ে কাব্যর হাত ধরে ঝাঁকাতে শুরু করল স্নিগ্ধা। কি হয়েছেটা কি, এমন করছেন কেন? কি হয়েছে বলবেন তো, না বললে বুঝব কি করে? এবার আর নিজেকে সামলাতে পারল না কাব্য, এক ঝটকায় স্নিগ্ধার হাতটা সরিয়ে দিয়ে চিল্লিয়ে উঠল, ডোন্ট টাচ মি। ছোবে না আমায় তুমি। সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার তোমার? অবাকের চরম পর্যায়ে পৌঁছিয়ে গেল স্নিগ্ধা, সাথে ভয়ও পেল কিছুটা। হঠাৎ করে লোকটার রেগে যাওয়ার কোনো কারণই খুঁজে পেল না সে। সে তো একটু মজাই করছিল, তাই বলে এত রেগে যাবে? নিশ্চয়ই বড় কিছু হয়েছে। ভয় ভয় জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? রেগেই বা গেছেন কেন? বলুন আমায় প্লিজ। কে তুমি? হু আর ইউ? তোমাকে বলবো কেন আমার কি হয়েছে? চোখ ছলছল করে উঠল স্নিগ্ধার। এমন করে বলছেন কেন? যা বলেছি ঠিক বলেছি। আমার লাইফটা জাস্ট হেল করে দিলে তুমি। তোমার কারণে আমার লাইফে কোনো শান্তি নেই। এখন তো মনে হচ্ছে আমার দেশে আসাটাই ভুল হয়েছে। না আমি দেশে আসতাম আর না তো তোমার মতো মেয়ের সাথে আমার বিয়ে হতো। হতভম্ব হয়ে চেয়ে রইল স্নিগ্ধা। পরপরই প্রশ্ন করল, আমার মতো মেয়ে মানে? কি বোঝাতে চাইছেন আপনি? বুঝতে পারছো না কি বোঝাতে চাইছি আমি? এতটাই অবুঝ তুমি যে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আসলেই বুঝতে পারছি না। এমন কি করেছি আমি যার জন্য আপনি আমাকে এমন একটা কথা বললেন? প্লিজ ক্লিয়ার করে বলুন, আমার মতো মেয়ে মানে কি বোঝাতে চাইলেন আপনি? তোমার মতো মেয়ে মানে স্বার্থবাদী মেয়ে, যে নিজের স্বার্থে সবকিছু করতে পারে। নিজের হাজবেন্ড ছেড়ে অন্য ছেলের সাথে হাসাহাসি করে বেড়ায়। আমাকে বিয়ে করে সুন্দর একটা জীবন চেয়েছিলে, সেটা পেয়ে গেছো, এখন নিজের আসল রূপ দেখাতে শুরু করেছো।
আর শুনতে পারল না, স্নিগ্ধা রেগে চিৎকার করে উঠল, স্টপ ইট! অনেক বলেছেন আপনি, অনেক। কি বোঝাতে চাইলেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি খারাপ মেয়ে? টাকার লোভে বিয়ে করেছি আমি আপনাকে, তাই তো? শুনুন মিস্টার কাব্য আহমেদ চৌধুরী, আপনার টাকার উপর কোনো লোভ নেই আমার। বিয়েটা দুর্ভাগ্যবশত হয়েছে। আপনি যেরকম দুর্ঘটনার শিকার আমিও সেরকমই দুর্ঘটনার শিকার, তাই বলে আমার চরিত্রে আঙ্গুল তুলতে পারেন না আপনি। ফের বলতে শুরু করল, কি চান আপনি? ডিভোর্স চান, তাই তো? আমিও জানি আপনি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। কোথায় আপনি আর কোথায় আমি, আকাশ পাতাল তফাৎ। এক হাতে নিজের চোখের জল মুছে বলল, আপনি এমনিতে বললেই আমি আপনাকে মুক্তি দিয়ে দিতাম। এভাবে আমার চরিত্রে দাগ না লাগালেও পারতেন। ঠিক আছে, পেয়ে যাবেন আপনি, মুক্তি দিয়ে দেব আপনাকে ডিভোর্স। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে স্নিগ্ধাকে দেওয়ালের সাথে চেপে ধরল কাব্য। নিজের শক্তপোক্ত হাতটা দিয়ে চেপে ধরল স্নিগ্ধার নরম তুলতুলে গাল। স্নিগ্ধার মনে হলো গালটা এবার হয়তো ছিঁড়েই যাবে ব্যথায়। তবুও কিছু বলল না, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল কাব্যর দিকে। আরও একটু দূরত্ব মিটিয়ে হিসহিসিয়ে বলে উঠল কাব্য, কি বললি তুই? ডিভোর্স দিবি তাই না? ডিভোর্স দিবি? ডিভোর্স দিয়ে কার কাছে যাবি তুই? তোর ওই পেয়ারের পিয়াসের কাছে যাবি, তাই তো? যাওয়াচ্ছি তোর পিয়াসের কাছে, দেওয়াচ্ছি আমায় ডিভোর্স। একটা কথা কান খুলে শুনে রাখো, কোনোরকম মুক্তি পাবি না তুই। তুই চাস বা না চাস আমার সাথেই থাকতে হবে তোর। কাব্যর মুখে এসব কথা আর নিতে না পেরে সজোরে ধাক্কা মারল স্নিগ্ধা। দুকদম পিছিয়ে গেল কাব্য। রাগে চিল্লিয়ে বলল স্নিগ্ধা, ছি! আপনার মন মস্তিষ্ক এতটা নোংরা, এতটা নোংরা মস্তিষ্কের আপনি! আমার ভাবতেও অবাক লাগছে আপনি এমন। ছি! কাকে নিয়ে কি বলছেন আপনি? জানেন পিয়াস ভাইয়া আমার নিজের ভাইয়ের মতো, সে আমায় বোনের নজর ছাড়া অন্য কোনো নজরে দেখে না, আর না তো আমি ভাই ব্যতীত অন্য কোনো নজরে দেখি। আর এই পবিত্র ভাইবোনের সম্পর্কটার উপর কাদা ছিটাচ্ছেন আপনি, লজ্জা করে না আপনার? আজকে আমার চোখে ঠিক কতটা নেমে গেলেন আপনি, সেটা আপনি নিজেও জানেন না। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না মিস্টার চৌধুরী। কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল স্নিগ্ধা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কাব্য। রাগের মাথায় ঠিক কোন ভুলটা করে ফেলেছে এখন বুঝতে পারছে সেটা। ধপ করে বসে পড়ল বিছানায়। এখন কি হবে? সে যে রাগের বশে অন্যায় করে ফেলেছে মেয়েটার সাথে। মেয়েটা যদি ওকে ক্ষমা না করে, যদি সত্যি সত্যি ওকে ছেড়ে চলে যায়, তখন কি হবে? কি করবে কাব্য? এই অল্প দিনেই মেয়েটা যে তার বড্ড আপন হয়ে গেছে, মেয়েটার আশেপাশে কাউকে যে সহ্য হয় না তার। তাই তো এরকম ভাবে রিয়েক্ট করে ফেলেছে। আর ভাবতে পারল না কাব্য। বুকটা ধক করে উঠল। না না, মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে তাকে, বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আজ নিষ্পাপ ফুলটাকে। রাত 9টা বেজে 15 মিনিট। ডাইনিং টেবিলে খেতে বসেছে আদ্র সহ মিস্টার চৌধুরী। তাদের দুজনকে খাবার সার্ভ করছে মিসেস চৌধুরী আর মিষ্টি। উপস্থিত নেই শুধু কাব্য আর স্নিগ্ধা। কি ব্যাপার? কাব্য আর স্নিগ্ধা কই? সন্ধে থেকে দেখা নেই দুজনের। উক্ত কথাটি বলে উঠল কাব্যর বাবা। আমি স্নিগ্ধাকে ডাকতে গেছিলাম বাবা, ও বলল পরে খাবে, ওর নাকি পড়ার অনেক চাপ, সামনেই এক্সাম। আর কাব্য বলল আসছে। ওদের কথার মাঝেই চেয়ার টেনে বসল কাব্য, সাথে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। কিন্তু না, কোথাও দেখতে পেল না মেয়েটাকে। আজকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। ভাবনার ছেদ ঘটল মিস্টার চৌধুরীর কথায়। সে কি করে হয়? মিষ্টি মা, এত রাত হয়ে গেছে আর মেয়েটা বলছে পরে খাবে। না না, স্নিগ্ধা মাকে ডেকে নিয়ে আসো, বলো আগে খেয়ে নিতে, তারপর বাকি কিছু। ওকে ডেকে নিয়ে এসে তোমরাও বসে পড়ো খেতে। আমি ডেকে নিয়ে আসছি বাবা, বলেই চলে গেল মিষ্টি। কিরে, খাবি না? এখনো এখানে বসে আছিস? আমি পরে খাবো বললাম তো ভাবি, তোমরা খেয়ে নাও, যাও।
বাবা বলল তোকে এক্ষুনি খেতে যেতে, চল চল, খেয়ে এসে বাকি পড়া করিস। আমার ভালো লাগছে না ভাবি, মাথা ব্যথা করছে অনেক, খেতে ইচ্ছা করছে না। সে কি কথা? কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি জ্বর আসছে দেখি? বলেই স্নিগ্ধার কপালে গলায় হাত দিয়ে চেক করতে শুরু করল মিষ্টি। বেদনাদায়কভাবে মুচকি হাসল স্নিগ্ধা। আলতো করে মিষ্টির হাতটা নিজের ডান হাতের মাঝে নিয়ে বলল, তোমরা এত ভালো কেন বলো তো? এত ভালো বুঝি কেউ হয়? চোখ ছলছল করছে স্নিগ্ধার। সতর্ক দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে ওর পাশেই বসে পড়ল মিষ্টি। কি হয়েছে বলতো, কষ্ট পাচ্ছিস কেন? কাব্যর সাথে কি কিছু হয়েছে তোর? না ভাবি, কিছু হয়নি। কি লুকাচ্ছিস? স্নিগ্ধা, সত্যি করে বল বোন, কি হয়েছে? কিছু হয়নি ভাবি, সত্যি বলছি, আসলে পড়ার অনেক চাপ বুঝলে। আর ভালো লাগে না এসব পড়াশোনা। সত্যি কথা বলছিস তো? স্নিগ্ধার গালে হাত দিয়ে জিজ্ঞেস করল মিষ্টি। কিছু লুকাচ্ছিস না তো সিনু? সত্যি বলছি ভাবি, কিছু হয়নি আমার। আচ্ছা নিচে চল, এখন বাবা ডাকছে তোকে। ভাবি প্লিজ, কোনো কথা শুনবো না, চল চল। টানতে টানতে নিয়ে এলো মিষ্টিকে। বাবা, এই তোমার ছোট বৌমা। বেচারা পড়তে পড়তে কাহিল হয়ে গেছে। এই তো। স্নিগ্ধা, মা কোথায় ছিলিস না খেয়ে? স্টাডি রুমে ছিলাম বাবাই, পড়ছিলাম। সবার আগে নিজের দিকে খেয়াল রাখবে, বুঝেছ মা? পেট ঠান্ডা তো সব ঠান্ডা। টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে, অনিয়ম করবে না। মুচকি হেসে মাথা নাড়াল স্নিগ্ধা। আয় বস আমার পাশে। স্নিগ্ধার প্লেটে খাবার তুলে দিল মিসেস চৌধুরী। অল্প করে দাও মামুনি, বেশি খেতে পারবো না। অল্প করেই দিয়েছি, পুরোটা খেয়ে উঠবি। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছিস দিন দিন কি হয়ে যাচ্ছিস? এতক্ষণে চোখ তুলে তাকালো কাব্য। চোখ গেল তার বউ নামক রমণীটির দিকে, যার চোখ মুখ ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে ভালোই কান্না করেছে। নাকটা পুরোই লাল হয়ে আছে, যেন টমেটো। নাহার যাই হোক, তার বউটা কিউট আছে, গুলুমুলু গালগুলো ফোলা ফোলা, দেখলেই মন চায় টপাস টপাস করে কয়েকটা চুমু খাই। আর এই মেয়েটাকে সে নাকি কষ্ট দিয়েছে। ভাবলেই মন চাইছে নিজের গালে 10-12টা থাপ্পড় লাগাতে। না না, তাকে ক্ষমা চাইতে হবে মেয়েটার কাছে। খাওয়া দাওয়ার পর তৎক্ষণাৎ নিজের রুমে চলে এসেছে কাব্য। তখন থেকে মেয়েটার অপেক্ষা করছে, কিন্তু মেয়েটার আসার নাম গন্ধই নেই। আশ্চর্য, গেল কোথায় মেয়েটা, এখনো আসছে না কেন? দেওয়ালের দিকে তাকালো কাব্য, ঘড়িতে ঠিক 11টা বেজে 45 মিনিট। কিন্তু এই মেয়েটা এখনো রুমে আসেনি। নির্ঘাত এই মেয়ে মনে মনে ঠিক করেছে আজকে এই রুমে আসবে না, ঠিকই বুঝতে পারল কাব্য, তাই আর কোনো কিছুর অপেক্ষা না করে চলে গেল সোজা স্নিগ্ধাকে খোঁজার উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে রেখে সোজা ছাদে চলে এসেছে স্নিগ্ধা। আর যাই হোক, ওই লোকটার ঘরে সে যাবে না, যে ওর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে পারে তার সাথে। আর যাই হোক, এক ঘরে কোনো মতেই থাকা যায় না। কাল সকালেই মামুনিকে বলবে, বিয়ের আগে সে যেই রুমে থাকতো এখনো সেখানেই থাকবে, ওই লোকের সাথে থাকবে না সে। এদিকে সারা বাড়িতে স্নিগ্ধাকে খুঁজে ক্লান্ত কাব্য, কিন্তু মেয়েটা কোথাও নেই। গেল কোথায় এত রাতে? মেয়েটা বাড়ি ছেড়ে চলে যায়নি তো আবার? না না, সেটা কিভাবে সম্ভব? বাড়ির দরজা তো ভিতর থেকে লক করা। স্নিগ্ধা যদি চলেই যায় তাহলে ভিতর থেকে দরজা আটকাবে কে? নিশ্চয়ই ভূত এসে আটকে যাবে না, তার মানে নিশ্চিত মেয়েটা বাড়ির ভিতরেই আছে। জাস্ট একবার মেয়েটাকে হাতের কাছে পাকড়াক করে তার থেকে দূরে থাকা বের করে দেবে। 1 মিনিট সারা বাড়ি খুঁজলেও সে তো ছাদে গিয়ে চেক করে আসেনি, হতেও তো পারে মেয়েটা ছাদে আছে। আর দাঁড়ালো না কাব্য, সোজা হাঁটা দিল ছাদের দিকে। ঠিক ধরেছিল মেয়েটা ছাদেই আছে, রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। বুকের ভিতরটা চড় দিয়ে উঠল কাব্যর, আজকে মেয়েটাকে অনেকটা বেশিই কষ্ট দিয়ে ফেলেছে ইসস। আর কিছু ভাবল না কাব্য, এগিয়ে গেল স্নিগ্ধার দিকে। বড় একটা নিঃশ্বাস ছেড়ে প্রশ্ন করল স্নিগ্ধাকে, তুমি এত রাতে এখানে কি করছো একা একা? কোনো প্রতিউত্তর করল না স্নিগ্ধা।
কি হলো? এত রাতে এখানে কি করছো? রুমে যাবে না? না। কেন? রুমে চলো। এত রাতে একা একা ছাদে থাকতে নেই, ভূতে ধরবে কিন্তু। তবুও কোনোরকম প্রতিক্রিয়া ব্যক্ত করল না স্নিগ্ধা। কি হলো, যাবে না রুমে? বললাম তো যাব না, একই কথা বারবার বলছেন কেন? কাব্য বুঝল মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এখন যদি সেও রাগ দেখায় তাহলে হিতে বিপরীত হবে। তাকে ঠান্ডা মাথায় স্নিগ্ধার রাগ ভাঙাতে হবে, তাই অত্যন্ত ঠান্ডা কণ্ঠস্বরে বলল, লিসেন স্নিগ্ধা, আমি জানি আজকে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার করা উচিত হয়নি, তার জন্য আমি মন থেকে দুঃখিত। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আর জীবনেও এমন ভুল আমার দ্বারা হবে না, প্রমিজ। নিশ্চুপ স্নিগ্ধা। প্লিজ স্নিগ্ধা, ক্ষমা করে দাও, মানুষ মাত্রই তো ভুল হয় বলো, আর আমিও একজন মানুষ, আমার দ্বারাও ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। তাচ্ছিল্য হাসল স্নিগ্ধা, মানুষ? ঠিকই বলেছেন আপনি, মানুষ। কিন্তু আমি তো মানুষই নই, তাই না? আমি তো একজন রোবট, যার মন নেই, যার কোনো রকম কষ্ট হয় না, তাই তাকে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়। এমনকি তার চরিত্র নিয়েও কথা বলা যায়। কিন্তু এটা তো কোনো দোষেরই নয়, কারণ আপনি একজন মানুষ, আর উইয়ে মানুষ মাত্রই ভুল হয়। ব্যথাতুর দৃষ্টিতে তাকালো কাব্য। স্নিগ্ধা, আই এম সো সরি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আমার তখন মাথা গরম ছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি নিজেই বুঝিনি। এবার কাব্যর দিকে তাকালো স্নিগ্ধা। অতঃপর বলল, একটা সম্পর্কের সবথেকে বড় অবলম্বন কি জানেন? বিশ্বাস। আর এই বিশ্বাস জিনিসটা যেই সম্পর্কে থাকে না, সেই সম্পর্কটাই নড়বড়ে, ভিত্তিহীন। যেটা আমাদের দুজনের ক্ষেত্রে, আমাদের সম্পর্কে না আছে বিশ্বাস আর না আছে ভরসা, তাই আমাদের একসাথে না থাকাই ভালো। স্তব্ধ হয়ে গেল কাব্য। কি বলছে মেয়েটা? সে কি কাব্যকে ছেড়ে চলে যাবে? না না, এই মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না কাব্য, সে তো মরেই যাবে। ফের বলল স্নিগ্ধা, আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই এই বন্ধন থেকে মুক্ত করে দেব আপনাকে, তারপর চলে যাব অনেক দূরে, যাতে করে আপনাকে আর এই খারাপ চরিত্রের মেয়েটাকে দেখতে না হয়। তখন আপনি আপনার পছন্দের স্মার্ট সুন্দরী একটা মেয়েকে বিয়ে করিয়েন, যে আপনার যোগ্য। ধমকে উঠল কাব্য। চুপ, একদম চুপ, কিছু বলছি না বলে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ নাকি? দুপা এগিয়ে গেল স্নিগ্ধার দিকে, ফের বলল, এই জনমে তোমার রেহাই নেই মিসেস কাব্য, তুমি চাও বা না চাও তোমাকে আমার সাথেই থাকতে হবে। মাইন্ড ইট, তোমার রাগ ঝাড়ার হয়, ঝগড়া করার হয়, মারামারি করার হয়, সব করবে, কিন্তু সেটা আমার কাছে থেকে করবে, ভুলেও আমায় ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবে না। অবাকের চরম পর্যায়ে চলে গেছে স্নিগ্ধা। এই ছেলে কি নিজেই তার সাথে খারাপ ব্যবহার করে এখন নিজেই ওকে ধমকাচ্ছে, যেন দোষারোপ সে না, স্নিগ্ধা করেছে তাকে। আশ্চর্য! আবারও কানে এলো কাব্যর বলা কথা। আমার এখনো ১ ডজন বাচ্চা কাচ্চা নিয়ে ক্রিকেট টিম বানানো বাকি, বুড়ো বয়সে নাতি নাতনিদের সাথে নিজের প্রেম কাহিনী শোনানো বাকি, আর এই মেয়ে কিনা বলছে তাকে ডিভোর্স দেবে। আসছে ডিভোর্স দিতে, শ্বশুরবাড়ির আবদার নাকি সে বলবে, আর আমিও নাচতে নাচতে ডিভোর্স দিয়ে দেব, কাভি নেহি জিন্দেগিতে নাহু। বলেই মুখ বাঁকালো কাব্য। এদিকে এসব কথা শুনে স্তব্ধ স্নিগ্ধা। কি বাচ্চা? তাও আবার এই বজ্জাত লোকের? সেটাও আবার ১-২টো নয়, পুরো ১ ডজন। মাথা খারাপ নাকি এই লোকের? তবুও কিছু বলল না স্নিগ্ধা, চুপ করেই রইল। স্নিগ্ধার কোনো উত্তর না পেয়ে নিজেই বলল, চলো ঘরে। একবার বললাম না, যাব না, আপনার মতো বজ্জাত লোকের সাথে এক ঘরে থাকব না আমি। যাবে না? না, সত্যি যাবে না? বললাম তো না। অসহ্য। বুঝেছি। কৌতূহলী দৃষ্টিতে তাকালো স্নিগ্ধা। কি বুঝেছেন? বুঝেছি এটাই, বলেই স্নিগ্ধাকে কোলে তুলে নিল কাব্য। হঠাৎ আক্রমণে চমকে উঠল স্নিগ্ধা। আরে আরে, কি করছেন? নামান, আমাকে নামান বলছি। চুপ, আরেকবার নামাতে বললে এই ছাদ থেকে টুপ করে নিচে ফেলে দেব তোমায়, তখন স্নিগ্ধা থেকে হয়ে যাবে আলু ভর্তা।
কিন্তু কিসের কি? স্নিগ্ধা নিজের মতো এল্লাতে ব্যস্ত। আপনি আমাকে নামান বলছি। কি হলো নামান? চুপ এমন সারের মতো চিল্লাচ্ছ কেন তুমি? বাবা মা ভাই ভাবি শুনতে পেলে কি হবে জানো? আমাদের দুজনকে চোর ভেবে গণধোলাই দেবে। এটাই চাইছো নাকি? আমি চিল্লাবো না। আপনি আমায় নামিয়ে দিন। নেভার এভার। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কাব্য। তাহলে আমি চিল্লাবো। হ্যাঁ চিল্লাও, তারপর সবাই তোমাকে আর আমাকে চোর ভেবে গণধোলাই দেবে, আমার কোনো সমস্যা নেই এতে। উফ, বিরক্তিকর। কথার মাঝেই দুজনে রুমে চলে এসেছে। স্নিগ্ধাকে আস্তে করে বেডে শুইয়ে দিল কাব্য। কিন্তু স্নিগ্ধা খেয়ে নেওয়া লুক নিয়ে তাকিয়ে আছে কাব্যর দিকে। কি এমন খেয়ে নেওয়া লুক নিয়ে তাকিয়ে আছো কেন আমার দিকে? খাবে নাকি আমায়? আসো খাও। বলেই ঝুঁকে গেল স্নিগ্ধার দিকে। ছি অসভ্য। কিসব বলছেন আপনি? সরুন আপনি সরুন বলছি, দুহাত দিয়ে ঠেলতে থাকল স্নিগ্ধা। হুসস। স্নিগ্ধার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল কাব্য, চিল্লায় না। চুপচাপ ঘুমাও, অনেক রাত হয়েছে। অসম্ভব। আমি ঘুমাবো না আপনার সাথে, সরুন আমি সোফায় যাব। চুপ, এখানেই ঘুমাবে তুমি। স্নিগ্ধাকে দুহাতে জড়িয়ে ধরে বলল কাব্য, তুমি আর আমি এখানেই ঘুমাবো একসাথে। জীবনেও না, ছাড়ুন আমায়, জোরাজুরি করতে থাকল স্নিগ্ধা। আবার আমার ঘুম পেয়েছে, চুপচাপ ঘুমাও, আর না ঘুমালে চুপ করে শুয়ে থাকো, কিন্তু ছাড়া পাচ্ছ না তুমি। খবরদার নড়াচড়া করবে না, আমি ভীষণ ক্লান্ত। এমনিতেই আমার ঘুম হারাম করেছ তুমি। এখন আমার আরামদায়ক একটা ঘুমের দরকার। স্নিগ্ধার কপালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে বলল কাব্য, শুভরাত্রি আমার রাগিনী। অতঃপর পাড়ি জমালো ঘুমের দেশে।